গণতান্ত্রিক সুশাসন জনসম্পৃক্ত প্রতিষ্ঠান এটা সিপিডি এবং অক্সফামের আয়োজনে দ্বিতীয় এই অধিবেশনে সামাজিক নিরীক্ষায় কৃষি ঋণ সংক্রান্ত বিষয় আলোচনার জন্য এখানে আমরা যারা উপস্থিত হয়েছি তাদের সবার প্রতি অনেক অনেক শুভেচ্ছা। মঞ্চের এপাশে আরও কিছু ব্যক্তি আছেন যাদের সাথে পরিচয় করিয়ে দেব এবং তারাও বক্তব্য রাখবেন এবং একটা পর্যায়ে আমরা গিয়ে উন্মুক্ত আলোচনায় যাব এবং তারপর সমাপনী বক্তব্য দিয়ে শেষ করব। কৃষি ঋণ বিষয়টা আসলেই কেমন যেন আতঙ্কিত হয়ে যায়। আমরা যারা গ্রাম পর্যায়ে যারা কাজ করি এখানে সবাই মোটামুটি কিছু কিছু শ্রোতা দর্শক এসছেন যারা একদম তৃণমূল গ্রাম পর্যায় থেকে এসছেন, বিভিন্ন সংগঠনের সাথে নানানভাবে জড়িত আছেন, কিছু আসছেন যারা স্থানীয় সরকার পর্যায়ে আছেন, যারা কিছু কিছু এসছেন এনজিওর প্রতিনিধিবৃন্দ যারা শহরে বসবাস করেন, কিন্তু সবার সাথেই গ্রামের একটা সম্পর্ক আছে। তো সেই হিসেব থেকে যদি আমি বলি যে কৃষি ঋণের চিত্রটা কীরকম, নিঃসন্দেহে আমার চাইতে এখানে আপনারা যারা আছেন তারা অনেক ভালো বোঝেন। আমি ব্যক্তি জীবনে আমার অনুষ্ঠান নির্মাণ করতে গিয়ে কৃষি ঋণের চিত্র নানান সময় নানানভাবে দেখেছি। সে অভিজ্ঞতা খুব ভালো, এ কথা বলবো না, তিক্ত অভিজ্ঞতাই বলবো। একটা পর্যায়ে এসে আমি কৃষি বাজেট, কৃষকের বাজেট নামে অনুষ্ঠানের আয়োজন শুরু করলাম, যে সেখান থেকে আসলে দেখি যে কী সংখ্যক মানুষ, কারণ কৃষি বাজেট কৃষকের বাজেট অনুষ্ঠানটা গোটাটাই ছিল পলিসি, সরকারের সাথে কৃষকদের একটা সমন্বয় ঘটানো এবং কৃষকদের সামনে সরকারি নেতৃস্থানীয় পলিসি লেভেলের লোকজন যারা বসে থাকেন তাদেরকে নিয়ে জিনিসটা অনুধাবন করানো, যে এই যে এখানে 5000 কৃষকের সাথে একটা সেশন করছি, সেখানে একটি প্রশ্ন করছি যে এখানে কারা কারা আছেন যারা কৃষি ঋণ পান, একটু হাত যদি তুলেন তাহলে বোঝা যাবে। তো এই প্রশ্নটা করলে দুটো সমস্যায় কৃষক পড়ে যায়। একটা হচ্ছে যে ঋণ নেওয়াটা এটা একটা গরিবী কাজ, অতএব জনসমক্ষে হাতটা সহজে তুলতে চায় না, যে আমার অর্থ নাই, আমি ঋণের দ্বারস্থ হচ্ছি। তারপরেও তাদেরকে অভয় দিয়ে টিয়ে হাত যখন তোলা হয় তখন মঞ্চে যারা বসে থাকেন সরকারের মন্ত্রী পরিষদ সদস্যবৃন্দ, এমনকি আমাদের অর্থমন্ত্রীও বিভিন্ন সময় গিয়েছেন, কৃষিমন্ত্রী গিয়েছেন, তারা তখন দেখতে পান যে 4-5 হাজার মানুষের ভেতরে 1-2 হাত তুলেছে। এটা থেকে কিন্তু একটা সার্ভে চলে আসে যে আসলে কৃষির অবস্থাটা কি। ওই 2-3 জনের থেকে যখন জিজ্ঞেস করতে চাই যে বলেন আপনি কেন নিয়েছেন আর আপনি পেরেছেন কি না, তখন তারা যে অভিজ্ঞতাটার কথা বলে সেই অভিজ্ঞতাটা আরও তিক্ত। শেষ পর্যন্ত আসে যে আমাদের এনজিওর দ্বারস্থ হতে হয় বা স্থানীয় মহাজনের কাছে যেতে হয়। যে চিত্রটা এরকমই। আমি একটু রিকোয়েস্ট করব কেউ যেন মোবাইলে ভিডিও না করেন, এটা খুবই বিনীত একটা অনুরোধ। এখানে হচ্ছে কি আমরা কথা বলছি একটা হলরুমের ভেতরে, কোড আনকোড অনেক ধরনের কথা আসবে, অতএব একটু এখান থেকে বিরত থাকার জন্য বিনীত অনুরোধ করব। হ্যাঁ, আর মোবাইলে ছবি তুলতে গেলে আপনি এটার সাথে কনসেন্ট্রেট করতে পারবেন না, সেটাও একটা বড় সমস্যা। তো যাই হোক, সেই অভিজ্ঞতার আলোকে তারপর বিভিন্ন সময় কাজ করতে গিয়ে দেখেছি যে ঋণ প্রাপ্তিটা একটা অধরা সোনার হরিণ, কিন্তু তারপর কি পায় না এ কথাও তো বলা যাবে না, পায় তো নিশ্চয়ই। আগে অনেক কঠিন ছিল, এখন সহজীকরণ করা হয়েছে। সহজীকরণ করে কতটুকু এসছে সেটাও আমরা সবাই কম বেশি জানি। আমার কাছে একটা পরিসংখ্যান ইফরি দিয়েছিল, 2001 সালে কৃষি ঋণের যা ছিল বিতরণ হতো তা ছিল 3020 কোটি টাকা, আর 2020-21 অর্থ বছরে 26,292 কোটি টাকা। তার মানে ঋণের আয়তন তো বেড়েছে, অনেক বেড়েছে। তো কত পার্সেন্ট কৃষক আসলে এই ঋণের মধ্যে পড়ছে, কত পার্সেন্ট কৃষক গৃহস্থ মহাজনের কাছে যাচ্ছে, কত পার্সেন্ট কৃষক এনজিওর কাছে যাচ্ছে, কত পার্সেন্ট কৃষক সরকারি ঋণ পাচ্ছে, সেটাই হচ্ছে দেখার বিষয়। তো সেই আলোকেই আজকে আলোচনা হবে। এখান থেকে যে সমস্ত বিষয়গুলো উঠে আসবে সেগুলোই আমরা পরবর্তীতে এখানে লিপিবদ্ধ হচ্ছে, সরকারের পলিসি লেভেলে যাবে, বিষয়গুলো নিয়ে নাড়াচাড়া হবে, নিশ্চয়ই এখান থেকে কিছু পরামর্শ আসবে। তো আমি একটু পরিচয় করিয়ে দিই। আমাদের এখানে মূল আয়োজনটি উপস্থাপনা করবেন আরজু খাতুন, তিস্তা ভাঙন CBO, কাউনিয়া, রংপুর। তিনি আছেন, পাশে বসে আছেন বোধ হয়। তারপর
হালিমা আক্তার, কমিউনিটি ভলেন্টিয়ার, সুনামগঞ্জ, তিনি আলোচনা করবেন। বিশেষ বক্তা হিসেবে মোস্তফা নুরুজ্জামান, নির্বাহী পরিষদ, সুশীলন, সাতক্ষীরা থেকে এসছেন। ব্যক্তিগতভাবে আপনার সাথে আমার পরিচয় আছে, দেখেছি দু একবার। সাইফুল হক, সাধারণ সম্পাদক, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, তাকে আপনারা সবাই চেনেন, তৃণমূল পর্যায়ে তারা কাজ করেন, আমার সাথেও হালকা পরিচয় আছে, সম্মানিত বোধ করি তাদের সাথে পরিচয় থাকাটা। আর সম্মানিত অতিথির বক্তব্য রাখবেন শেষ পর্যন্ত আমার আগে মোহাম্মদ আব্দুল মজিদ, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। এবং আপনাদের উন্মুক্ত আলোচনায় অংশ নেওয়ার একটা পার্ট থাকবে, আমি সে সময় আপনাদেরকে মাইক দেব। আরেকটা কথা বলে রাখি, এখানে আমার পাশে বসে আছেন যিনি, তিনি একজন সরকারি কর্মকর্তা। তাদের সাথে যখন কথা বলবেন আপনারা শুনবেন যে সব পায়, সব পায়, সব পায়। ওনারা পায় না এই কথা কখনো বলতে পারবে না, বলেন না সাধারণত। এবং মন্ত্রী যখন বসে থাকেন তখন বলেন সব পায়, কিন্তু যখন আবার হাত তুলতে বলি তখন যায় কিছুই পায় না, তখন বোঝেন যে আসলে কিছু পায় না। তো আজকে আপনি আপনার জায়গা থেকে বক্তব্যটা সব পায় দেবেন না, প্রকৃত চিত্রটাকে তুলে ধরার জন্য সহযোগিতা করবেন, যাতে এখান থেকে যে সমস্ত বিষয়গুলো যায় সেগুলো যাতে সঠিকভাবে লিপিবদ্ধ হয়। তাহলেই এই আয়োজন অক্সফাম এবং সিপিডি যেটা করছে সেটার জন্য কার্যকরী একটা ভূমিকা রাখতে পারবে। এটা আপনার কাছে বিনীত অনুরোধ থাকবে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আর আমি প্রেজেন্টেশনের জন্য আরজু খাতুনকে অনুরোধ করছি। তাই তো, উনি তো বলবেন নাকি? জি, হাজি, আপনারা ছোট করে করবেন, খুব বেশি লম্বা করবেন না, কারণ হচ্ছে এখান থেকে আপনাদের সবার কাছে এই কাগজটা বোধহয় গিয়েছে যে সিবিও প্রতিনিধি যা রংপুর, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, নীলফামারী জেলার পক্ষ থেকে উপস্থাপিত একটা গবেষণাপত্র এখানে দেওয়া হয়েছে, সেটার আলোকেই ওনারা হয়তো আলোচনা করার জন্য বলবে। আমি বিশ্বাস করি এর বাইরেও গিয়ে আলোচনার বিষয় থাকে, এটাও একটা কন্ট্রোল জিনিস আমি মনে করি, কিন্তু আলোচনা এবং পুরো বিষয়টা আরো অনেক বেশি উন্মুক্ত হওয়া দরকার। এখানে মনে রেখে কথা বললে কিন্তু কোনো লাভ হবে না, আপনাকে গলা ছেড়ে আওয়াজ দিতে হবে যে সত্যিকার অর্থে চিত্রটা এই। কারণ আপনি যখন কোনো ইনস্টিটিউশনের সাথে কাজ করবেন সেখানে আপনার একটা বাউন্ডারি থাকে, তার বাইরে কেউ বেরোতে চায় না, অতএব প্রকৃত চিত্রটা তুলে ধরবেন। আসসালামু আলাইকুম, সবাইকে পড়ন্ত বিকালের শুভেচ্ছা। আমি হালিমা আক্তার, গণতান্ত্রিক সুশাসনের জনসম্পৃক্ত প্রতিষ্ঠানের অংশগ্রহণ প্রকল্পে কমিউনিটি মোবিলাইজারে কাজ করি। আমার অর্গানাইজেশন সানক্রেড ওয়েলফেয়ার ফাউন্ডেশন, তাহিরপুর, সুনামগঞ্জ। আমরা রংপুর, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, নীলফামারী এই 4 জেলায় তৃণমূল পর্যায়ে সিবিও নেতাদের দ্বারা মানসম্মত কৃষি ঋণের উপরে একটি সামাজিক নিরীক্ষা কার্যক্রম সম্পন্ন করেছি। আমাদের সামাজিক নিরীক্ষা কার্যক্রমের আলোচ্য বিষয়সমূহ: ভূমিকা, তথ্য উপাত্ত সংগ্রহের পদ্ধতি, পর্যবেক্ষণ সমূহ এবং সুপারিশ সমূহ। ভূমিকায় দেয়া আছে, বাংলাদেশ সরকার দেশের সকল উন্নয়ন নীতিমালায় এসডিজির অগ্রাধিকার সমূহকে অন্তর্ভুক্ত করার নীতিগত সিদ্ধান্ত প্রদান করেছেন। এই প্রকল্পের আওতায় এসডিজির 17টি অভিষ্ট লক্ষ্যমাত্রার মধ্যে 8টি লক্ষ্যমাত্রা বাস্তবায়নে কাজ করছে এবং এই লক্ষ্যমাত্রা বাস্তবায়নের জন্য কমিউনিটি পর্যায়ে সমন্বিত কর্মকৌশল প্রয়োজন। ভূমিকায় আমাদের আরো অনেক বিষয় দেয়া আছে, তো আমাদের হাতে সময় কম থাকায় আমি আলোচনা দীর্ঘায়িত না করে সামনের দিকে চলে যাচ্ছি। আমি এখন 6 নম্বর স্লাইডে চলে যাচ্ছি। 6 নম্বর স্লাইডে আমাদের সামাজিক নিরীক্ষার মূল উদ্দেশ্যটা দেয়া আছে। সামাজিক নিরীক্ষার মূল উদ্দেশ্য হলো স্থানীয় এবং জাতীয় নীতি নির্ধারণ, উন্নয়ন, অর্থায়ন, সেবা প্রদান ইত্যাদি ক্ষেত্রে নাগরিক এবং জনসম্পৃক্ত প্রতিষ্ঠানগুলোর সরকারের প্রতি দৃষ্টিভঙ্গি এবং মনোভাব প্রকাশের মাধ্যমে সরকারের জবাবদিহিতা বৃদ্ধিতে অবদান রাখা। তথ্য উপাত্ত সংগ্রহের পদ্ধতি: আমরা রংপুর, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ এবং নীলফামারী এই 4 জেলায় মোট 480 জন উত্তরদাতার কাছ থেকে উত্তর সংগ্রহ করেছি। এর মধ্যে আছেন সেবা গ্রহণকারীগণ এবং সেবা প্রদানকারীগণ। আমরা এই কর্মসূচি থেকে কিছু পর্যবেক্ষণ তুলে এনেছি।
আমি আমার সহকর্মী আরজু আপাকে সামাজিক নিরীক্ষা প্রতিবেদনের পর্যবেক্ষণ সমূহ উপস্থাপন করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। ধন্যবাদ হালিমা আপাকে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি এখন কৃষি ঋণের উপর পরিচালিত সামাজিক নিরীক্ষার কিছু পর্যবেক্ষণ তুলে ধরছি। সামাজিক নিরীক্ষার কিছু পর্যবেক্ষণের মধ্যে কিছু ভালো দিক রয়েছে, সেগুলো হলো কৃষি ঋণ সম্পর্কে কৃষকগণ সরকারি নোটিশ, খবরের কাগজ, দালাল, ইউনিয়ন পরিষদের মাইকিং এবং আত্মীয় স্বজন ও অন্যান্য মাধ্যমে জানতে পারেন। কৃষি ব্যাংক ও অন্যান্য ব্যাংক এবং বিভিন্ন এনজিও কৃষিকাজ, রবি শস্য, সবজি চাষ, গরু ছাগল ও হাঁস মুরগি পালনের জন্য সহজ শর্তে ঋণ প্রদান করে। সহজ শর্তে ঋণ প্রদান করার জন্য উপকারভোগী হিসেবে স্থানীয় কৃষকদের অগ্রাধিকার দেয়া হয়। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হলে সুদ মওকুফ, ঋণের নবায়ন বা ঋণের মেয়াদ বৃদ্ধি করা হয়ে থাকে। উক্ত পর্যবেক্ষণ সমূহের পাশাপাশি কিছু উন্নয়নযোগ্য পর্যবেক্ষণ রয়েছে, সেগুলো আলোকপাত করতে চাই। কৃষি ঋণ পাওয়ার কঠিন শর্ত হল গ্রান্টার, জামানত, নির্দিষ্ট পরিমাণ জমির কাগজপত্র জমা দেয়া এবং সুপারিশ বা তদবিরের ব্যবস্থা করা। ঋণ বরাদ্দ পেতে অনেক বেশি সময় নেয়া। কৃষি ঋণ বরাদ্দ ও বিতরণে ইউনিয়ন পরিষদের কোনো কার্যকর ভূমিকা না থাকা। ঋণ প্রদানে প্রকৃত কৃষক বাছাইকরণ প্রক্রিয়ায় কৃষক ও সুশীল সমাজে অংশগ্রহণের অভাব, স্থানীয় নেতৃত্ব বা দালাল শ্রেণীর প্রভাব এবং সুষ্ঠু ব্যবস্থাপনার অভাব। চাহিদার তুলনায় জনপ্রতি ঋণ বরাদ্দের পরিমাণ অনেক কম। কিস্তিতে ঋণ পরিশোধের বিপরীতে বাধ্যতামূলকভাবে সঞ্চয় বা ডিপিএস এর ব্যবস্থা থাকা। কৃষি ঋণ সেবা পাওয়ার পর প্রশিক্ষণের কোনো ব্যবস্থা না থাকা। ঋণ সেবা পেতে অনিয়ম সম্পর্কে বেশিরভাগ কৃষকই কোনো অভিযোগ করেন না, আবার যারা অভিযোগ করেছেন তার বেশিরভাগেরই কোনো রকম নিষ্পত্তি হয় নাই। কিছু কিছু জায়গায় ঋণ পেতে বিভিন্ন দালাল বা কর্মচারীকে আর্থিক লেনদেন করতে দেখা গেছে। উল্লেখিত পর্যবেক্ষণ সমূহের ভিত্তিতে কৃষি ঋণ সেবা ফলপ্রসূভাবে বাস্তবায়নের নিমিত্তে আমাদের কিছু সুপারিশমালা রয়েছে, সেগুলো আমি আলোকপাত করছি। কৃষি ঋণ সেবা পেতে প্রকৃত বাছাইকৃত করণে কমিটির নেতৃবৃন্দকে সম্পৃক্ত করে সংশ্লিষ্ট দপ্তরসমূহকে কৃষক ডাটাবেস তৈরি করতে হবে। কৃষি ঋণ সুবিধা প্রকৃত কৃষকের কাছে ভালোভাবে পৌঁছানোর জন্য সহজ শর্তে যেমন জমির কাগজ, জামানত, গ্রান্টার ছাড়া এবং তদবির ও দালাল মুক্তভাবে ঋণ প্রদান করতে হবে। চাহিদা অনুযায়ী ঋণের বরাদ্দ দিতে হবে এবং সে বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। ঋণ আবেদন করার পর দ্রুত সময়ের মধ্যে ঋণ বরাদ্দের ব্যবস্থা করতে হবে। ঋণের সুদের হার কমানো ও ঋণ পরিশোধের সময়সীমা বাড়াতে হবে। কৃষি ঋণের বিপরীতে ঝুঁকি বীমা পদ্ধতি চালু ও বাস্তবায়ন করতে হবে। কৃষক ও ঋণ প্রদানকারীদের মধ্যে ভালো যোগাযোগ তৈরি করতে এলাকাভিত্তিক নিয়মিত সংলাপের ব্যবস্থা করতে হবে। কৃষকদের মাঝে নিয়মিত, সহজভাবে এবং সহজ মাধ্যমে প্রকৃত তথ্য সরবরাহ করতে হবে। আধুনিক কৃষি সম্পর্কে জানা ও যন্ত্রপাতি ব্যবহারে কৃষকদের মধ্যে নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। পতিত জমি চাষ করার জন্য কৃষকদের আগ্রহী করে তুলতে হবে। আজকের এই বার্ষিক নাগরিক সম্মেলন সভা সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ ধন্যবাদ। এখানে যে সুপারিশগুলো আপনাদের সবার কাছে কাগজটা আছে কি? এই আচ্ছা, এটা পেলে সবার জন্য ভালো হতো বোধ হয়। যাক,
সুপারিশগুলো যেহেতু একেবারে তৃণমূল পর্যায় থেকে এসছে, এই সুপারিশগুলোর সাথে অনেকাংশেই যেহেতু আমার কাজের কিছু অভিজ্ঞতা আছে, আমি একমত। আপনারাও নিশ্চয়ই যারা কাজ করেন তারাও এগুলোর সাথে একমত হবেন। আমি যে জায়গাটাতে এখানে সুপারিশমালার ভেতরে সবচেয়ে বেশি গুরুত্ব দেব সেটা হচ্ছে ঋণ বিতরণ কার্যক্রম, সেটা সরকারের ব্যাংক হোক, বেসরকারি ব্যাংক হোক, এনজিও হোক, মহাজন হোক, সবচেয়ে বেশি তো কৃষকরা নেয় হচ্ছে প্রায় 30% ঋণ তো নেয় এনজিও থেকেই দেয়। হ্যাঁ, যে কোনো একটা মানে প্রাতিষ্ঠানিক কাঠামো থেকেই নেয়, একমাত্র মহাজন ছাড়া। তো সেই জায়গাতে এটা কিছু কিছু ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে যদি কৃষি ঋণের সাথে এখানে একটা জায়গায় বলেছেন যে বিমা, এই বিমা নিয়ে আমি কাজ করছি অনেক দিন কৃষি বাজেটে। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি বলছি, বারবার বলেছিলাম যে শস্য বিমাটা খুব ইম্পর্ট্যান্ট। এটা 2004 কি 5 সালে কৃষি বাজেট, কৃষকের বাজেটে সুনামগঞ্জে একটা কাজ করতে গিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মোহিত আমার সাথে ছিলেন। তো ওখানে শস্য বিমার কথা প্রথম বলি, তখন কৃষক বুঝতেই পারে না বিমাটা কি জিনিস আসলে। হ্যাঁ, তো ফসল হানি হলে সে পয়সাটা রিটার্ন পাবে, সে যদি কাভার করে, প্রিমিয়াম কাভার করে, সেগুলো বোঝাতে অনেক সময় লেগেছিল। পরবর্তীতে সরকারি পর্যায়ে অর্থমন্ত্রী তার স্থানীয় সিলেটে কিছু প্যাকেজ শস্য বিমার কাজ করিয়েছিলেন, সরকারের সহযোগিতায় কিছু কেস স্টাডি স্যাম্পল করেছিলেন। তাদের তথ্য মতো সেটা খুব সাকসেসফুলি কাজ করেনি, এটা সরকারি তথ্য, কিন্তু আগ্রহ আছে। একটা সময় বলেছিলেন যে এত ছোট ছোট হোল্ডিংস আমাদের, ক্ষুদ্র ক্ষুদ্র কৃষক, কারো 10 কাঠাও তো জমি আছে, কারো 1 বিঘা আছে, আবার 10 বিঘাও আছে। ধান চাষে ক্রপ ইন্স্যুরেন্স এত ছোট হোল্ডিংসে কি করে বিমাটা হবে, এটার পদ্ধতিটা কি হবে, এটা খুঁজে বের করা খুব কঠিন। তো অটোমেটিক্যালি তখন আমরা বলছিলাম যে কৃষি তাহলে উপখাতে যাওয়া হোক। উপখাত বলতে আমি বোঝাচ্ছি ফিশারিজ, লাইভ স্টক, পোলট্রি। একজন কৃষকের একটা দুধের গরু কোনো কারণে মরে গেলে 1 লাখ টাকা থেকে 10 লাখ 12 লাখ টাকা তো চলে যায়, এমন দুধের গাভীও তো আছে। তো তাহলে একটা মোটরসাইকেল কিনলে যদি বিমা হয়, তাহলে মোটরসাইকেলের চাইতে ঢের বেশি দাম তো ওই গরুটার, তাহলে ওইটার জন্য বিমাটা কেন হবে না? তো এগুলো কথাবার্তা বিভিন্ন সময় হয়েছে। এর ফাঁকে যেটা আমি লক্ষ্য করেছি, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স বাগেরহাটে, সেই অঞ্চলে ফলতিতা, তারপর চিতলমারি, এই সমস্ত এলাকাতে একেবারে সরাসরি তারা ধান চাষে ইন্স্যুরেন্সে যায়নি, তারা গিয়েছে হচ্ছে একটু হাই ভ্যালু ক্রপ, একটু ভেজিটেবল, টমেটো, তারপর স্ট্রবেরি, ড্রাগন ফ্রুটস, এই সমস্ত ইস্যুতে তারা কিছু বিমার সাথে সম্পৃক্ত হয়েছে। আজকে এখানে কাজ করতে এসে অক্সফার্মের এক ভদ্রলোক, ওনার সাথে পরিচয়, আপনি একটু দাঁড়াবেন, ওনার সাথে আমার পরিচয় হলো। তো ওনারা কিছু বিমার কাজ করছেন, এটা শুনে ভালো লাগলো। আমি পার্সোনালি আপনার সাথে একটা মিটিং করবো, আমার আগ্রহ আছে শোনার, মাঠ পর্যায়ের অভিজ্ঞতাগুলো জানতে। তো এইটা খুব ইম্পর্টেন্ট। আপনি বসুন, ধন্যবাদ। তো এটা খুবই ইম্পর্টেন্ট যে আমরা শুধু ঋণ বাড়ালো, ঋণের পরিধি বাড়ালো, কিন্তু অবভিয়াসলি বেসরকারি প্রতিষ্ঠান বা সরকারি প্রতিষ্ঠান যেই ঋণটা দেয় না কেন, ঋণটা তো রিটার্ন আসতে হবে, এটাও তো সত্য কথা। কারণ ঋণটা যদি রিটার্ন না আসে তাহলে আবার ঋণটা পাবে কি করে? অতএব তাকে যদি কোনো একটা সেফটি নেটের মধ্যে নিয়ে আসা হয়, যে সে কোনো কারণে মার খেলে তার ঋণটা শোধ করবে কোত্থেকে, কিভাবে, সেই একটা সেফটি নেট তৈরি করাটা খুব বেশি জরুরি। সেটা বিমা হতে পারে। আজকাল তো প্রযুক্তিগত অনেক সুবিধা আছে, যেমন আপনার ক্রপ ইন্স্যুরেন্স করতে গেলে আপনি ওয়েদারের সাথে মিলিয়ে ক্রপ ইন্স্যুরেন্স করতে পারেন। হ্যাঁ, যে আপনার ওয়েদারই আপনাকে বলে দেবে যে ওই সময় বৃষ্টি হবে কিনা, তাহলে কোন কোন রিস্কগুলো কাভার হবে সেটাকে ধরে আপনার ক্রপ ইন্স্যুরেন্স হবে। ডেইরিতে, পোলট্রিতে, ফিশারিতে এত এত সুন্দর সুন্দর প্রযুক্তি আছে, যে প্রযুক্তিগুলোর কল্যাণে আপনি চাইলেই ইন্স্যুরেন্স করতে পারবেন। আপনাকে বোথ সাইড উইন উইন হতে হবে, আর নাহলে কখনো কিন্তু ঋণকে সঠিকভাবে ভোক্তার কাছে নেওয়া যাবে না, সরকারও ভোক্তার কাছে নিতে সেই অর্থে আগ্রহী হবে না। যেমন ধরুন, আমি যদি বলি আপনার 50টা গরু আছে একটা খামারে, এখন এই 50টা গরুকে আপনি প্রত্যেক দিন লিটারেলি একজন লোক প্রতিদিন সকালে উঠে 50টা গরুকে ইন্ডিভিজুয়ালি 1 2 3 4 5 6 করে 50 গরুকে পার্সোনালি অ্যাটেন্ড করে দেখা কোন গরুটার কি সমস্যা হয়েছে, এটা অনেক ক্ষেত্রে সম্ভব হয় না। কিন্তু প্রযুক্তি চলে আসছে, যে প্রযুক্তিটাকে আপনাকে রিডিং দেবে, আপনি ঘরে বসে
অথবা আপনি যেখানেই আছেন কর্মক্ষেত্রে আপনার এই মোবাইলের সাথে আপনার ইন্টারনেট কানেকশনের নোটিফিকেশন আপনি পাচ্ছেন যে কাউ নাম্বার 1, 2, 3, 4 চট করে একটা নোটিফিকেশন আসলো রাউটার থেকে, কি হলো 7 নম্বর গরুটা হিটে এসছে, সো দ্যাট আপনি তাৎক্ষণিক ওকে দেখতে পাচ্ছেন। বা 17 নম্বর গরুটা খাচ্ছে না, ক্ষুধামন্দা ভাব, ওকে ইমিডিয়েটলি ডাক্তার দেখানো দরকার। অথবা এটার দুধটা হঠাৎ কমে গেল কেন, কোন কোন জিনিসগুলো আপনি কাভার করতে চাচ্ছেন, এগুলো সব কিছু এটার মধ্যে আছে। সো দ্যাট আপনি ওই প্যাকেজটা নিলেন, তো অটোমেটিক্যালি ব্যাংক আপনাকে যে ঋণ দিল 1, নাম্বার 2 ওই যে ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে ইন্স্যুরেন্স করালো, সে কিন্তু এই নেটওয়ার্কটা ওই ব্যাংকের কাছেও আছে, ওই ইন্স্যুরেন্স কোম্পানির কাছেও আছে। আপনার কোন গরুটার কোন সমস্যা হলো, কোন মাছটার কি সমস্যা হলো, আপনি কিন্তু ইন্স্যুরেন্স দেওয়া একজন লোক হিসেবেও আপনার অফিসে বসে আপনার ল্যাপটপে ওটাকে দেখতে পাচ্ছেন, ব্যাংকের ব্যাংকার দেখতে পাচ্ছে, এবং যিনি ভোক্তা আমি গরুর খামারি আমি তো দেখতে পাচ্ছি। অতএব উভয় দিক থেকে একটা বেষ্টনী আছে, এখানে কোনো লুকোচুরির কোনো সুযোগ নেই। অতএব এই টেকনোলজিগুলো, এই আইওটি বেজ বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই সমস্ত বিষয়গুলো কৃষিকে অনেক দূর এগিয়ে নিয়ে যাচ্ছে। উন্নত বিশ্বে অনেক আগে চলে গেছে। বাংলাদেশে আমার জানা মতে প্রায় তো ডজনখানিক খামার ইতিমধ্যে তৈরি হয়ে গেছে এরকম। ইভেন ফিশারিতে আপনারা আশ্চর্য হবেন যে 1 বোতল বিষ ঢেলে দিলেই তো আপনার সাথে শত্রুতার বর্ষে আপনি সব মাছ মেরে দিতে পারেন, তাই না? তো সরকার কেন প্রারম্ভিক দিকে এই ইন্স্যুরেন্সের ব্যাপারে আগ্রহী হয়নি? তারা বলছে গ্রামে মানুষের সাথে দলাদলি হয়, হ্যান হয়, ত্যান হয়, এতে করে সে শত্রুতামি করে বিষ ঢেলে দিল। অথবা ফার্মার নিজেই বিষ ঢেলে দিয়ে বললো আমার ইন্স্যুরেন্সের পয়সা দাও, অথচ পুকুরে কোনো মাছই ছিল না সেই অর্থে। তো এগুলো হতে পারে, হওয়ার সুযোগ আছে। যে কারণে টেকনোলজি আসছে যে আপনি যে মুভেবল অ্যারেশন, হ্যাঁ, ফিডিং মেশিন, আমরা তো এভাবে ছিটিয়ে দিই খাবারগুলো, তাই না? কিন্তু ওই মেশিনে খাবার ঢুকবে, ওই মেশিনটা সারা পুকুরের ভেতরে ঘুরে বেড়াবে, সেই মেশিনের সেন্সার থেকে পুকুরের মাছের বৃদ্ধি কত, সত্যি এখানে 10,000 মাছ আছে কিনা, নাকি 2,000 মাছ ছেড়ে ওই ইন্স্যুরেন্সের সাথে চুক্তি করেছে 10,000 মাছ আছে, এগুলোর কোনো সুযোগ নেই। অতএব আমার পাশে যিনি বসে আছেন ওনাদের মন্ত্রণালয় থেকে শুরু করে সবার এই বিষয়গুলো সম্পর্কে সম্যক নলেজ থাকাটা খুব দরকার, যে প্রযুক্তি কি করে আমাদেরকে মোর ট্রান্সপারেন্ট করতে পারে। এখানে কোনো লুকোচুরির সুযোগ নাই, একেবারেই নাই। আমাদের এই কৃষকরা, এই মোবাইল ফোনটা যখন এসেছিল প্রফেসর ইউনুস যখন আজ থেকে 30 বছর আগে বা 25 বছর, তখন আমরা বলেছিলাম গ্রামের সাধারণ মানুষ লেখা জানে না, পড়া জানে না, এই দিয়ে টিপে ফোন করবে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে আমার চাইতে আপনার চাইতে অনেক স্মার্টলি সেই গ্রামের কৃষকটাই মোটা ফোনটাকে ব্যবহার করা শিখেছে। আজকে আপনি আইওটি দিয়ে ঘরে বসে সুইচ টিপছেন, পানির মেশিনটা চালু করছেন। কিন্তু যখন কেয়ারটেকার গভর্নমেন্টের ওই সময়টাতে আমাদের খেয়াল আছে, যখন তারও আগ থেকে বিদ্যুৎ আসতো আর যেত, কখন বিদ্যুৎ আসে কখন যায়, এক বাজেটের মধ্যে কৃষক বলেছিল স্যার বিদ্যুৎ এমনভাবে আসে মসজিদে আল্লাহু আকবার আজান দেয় আর তারপর এটা শুনি না, মনে করি আজান বোধে ওইটুকি হয়েছে, তো আজান বোধের পরিবর্তন, তো এইভাবে কারেন্ট আসা যাওয়া করতো। তো সেখানে যশোরের এক কৃষক, তরুণ কৃষকই তো তৈরি করেছিল যে বারবার তাকে ওই মাঠে যেতে হয় সেচের কলটাকে চালু করার জন্য কারেন্ট আসলে, আসা যাওয়াতে তার দিনের অর্ধেক সময় পার হয়ে যায়। সেই আবিষ্কার করেছিল যে মোবাইল থেকে চাপ দিলেই ওই পাওয়ার মেশিনটা চালু হয়ে যাবে, সেচের মেশিনটা। এই দেশের ছেলেই তো আবিষ্কার করেছিল, এটা সাধারণ তৃণমূল পর্যায়ের কৃষক। তো দিস থিংস আর হ্যাপেনিং হিয়ার। তো এগুলোকে আমাদের কাজে লাগানো, তাহলেই কিন্তু এই যে এত কথা, আমি যেটা মনে করি যে এত দিকে উনি দেয় না, আমরা পাই না, কৃষক দেয় না, দিচ্ছে না ঋণ। এবার কোভিডের সময় আপনি দেখেন সরকার যে প্রণোদনা দিল 5,000 কোটি টাকা কৃষির জন্য, সেখানে বলা হয়েছিল কোভিডের সময়ে কিস্তি পরিশোধ করতে হবে না, কোভিড চলে গেলে আস্তে আস্তে কিস্তি পরিশোধ করো। কিন্তু 5,000 কোটি টাকা থেকে প্রায় 3,500 কোটি টাকার মতো ঋণ ফেরত এসছে, 2,000 কোটি টাকা কৃষক অতিরিক্ত দিয়েছে। অথচ আমরা শহরে যারা অন্যান্যরাও যাতে প্রণোদনার সুযোগ পেয়েছিল তাদেরটা দেখেন গিয়ে, সব তথ্য কাগজে আছে। অথচ কৃষক কখনো টাকা মারে না, এটা আমার দেখিনি আমি কখনো, অথচ তার কোমরেই দড়ি পড়ে। এটা খুব দুঃখজনক। কারণ কেন হয় যে লিটারেলি
সত্যিকার অর্থে কৃষকের কোনো প্ল্যাটফর্ম নাই, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। অনেক প্রয়োজন এটা। তৃণমূল পর্যায়ে হয়তো এনজিওদের সংগঠনগুলো আছে, কিন্তু এগুলো টোটালি বৃহত্তর কৃষককে সেভাবে সার্ভ করে না, ওয়ান। নাম্বার টু, রাষ্ট্রীয় বা সরকারি পর্যায়ে যে সমস্ত প্ল্যাটফর্মগুলো আছে কৃষকের, সেগুলো বৃহত্তর কৃষককে সাপোর্ট করে না, এটা আমার দেখা। যে কারণেই বৃহত্তর কৃষক গোষ্ঠীর কোনো ভয়েস না থাকার কারণে তারা এই বিড়ম্বনাগুলোর মধ্যে পড়ে। এনিওয়ে, এখন কথা বলার জন্য আমি বিনীতভাবে, উনি আসছেন আমাকে ওদের সতর্ক করার জন্য, মোহাম্মদ মুস্তফা নুরুজ্জামান, নির্বাহী পরিচালক, সুশীলন, সাতক্ষীরা থেকে এসছেন। আপনার বক্তব্য আমরা শুনবো একটু। আমি নিজেই তো পড়িনি। আমাকে উনি কানে কানে বললেন সবাইকে একটু মাস্ক পরার জন্য। আরেকটা কথা বলি, গত দুদিন আগে, আগামী 24 তারিখে বোধহয় কি বলে এটাকে, যক্ষা দিবস। তো গত কয়েকদিন আগে যক্ষা দিবস নিয়ে ICDDRB আর USAID একটা সেমিনার করেছিল। তো সেখানে বক্তব্য দিতে গিয়ে দেখেছি যে আমাদের যে এখন বর্তমানের সময় যে আমাদের কোভিড বা কি বলে করোনার কারণে এখন অ্যাভারেজ মৃত্যুর হার প্রতিদিন 10 জন 11 জন, কিন্তু এখনো বাংলাদেশে টিভিতে বা যক্ষায় প্রতিদিন মৃত্যুর হার হচ্ছে 129 জন। টিভির জন্য কিন্তু আপনি মাস্ক পরেন না, কিন্তু আপনি কোভিডের কারণে মাস্ক পরছেন। জি, ধন্যবাদ। আপনি। ধন্যবাদ শাইখ সিরাজ ভাইকে। বিশেষ করে আমি একটু ছোট্ট সংশোধনী, যে আমার ডেজিগনেশনটা নির্বাহী প্রধান, সাধারণত এনজিওদের নির্বাহী পরিচালক হয়, সেই কারণে বোধহয় একটু ভুল হয়েছে। তো যাক, সব থেকে বড় কথা হলো যে আজকে আমরা যাদের কথা বলার জন্য এখানে একত্রিত হয়েছে, সেই কৃষক, যেটা সবসময় বলা হয় যে কৃষক বাঁচলে দেশ বাঁচবে। আমরা যদি দেখি যে এই সরকার ক্ষমতায় আসার পরে কৃষকদের ব্যাপক সাবসিডির দেয়া হয়, এবং এই সাবসিডির কারণে তার রেজাল্টও আমরা দেখেছি, উৎপাদনে একটা বিস্ময়কর পরিবর্তন এসেছে। সেই জন্য আমরা যদি দেখি যে আসলে ঋণের সাথে কৃষকের সম্পর্কটা আমরা কিভাবে যুক্ত করতে পারি। প্রথমত, আমাদের দেশের যাদের প্রকৃত জমি আছে তারা কিন্তু কৃষক না, যারা গ্রামে থাকে সেই তারা হচ্ছে কৃষক, যাদের কিন্তু সেরকম অর্থ নেই। তো সেই কারণে আমরা যদি আর ফসলটা যদি আমরা চিন্তা করি, আমরা সবাই জানি যে ফসল উৎপাদনটা ভীষণ টাইমিং এর ব্যাপার। আজকে যেটা করতে হবে, আজকে না করলে দুদিন পরে করলে ওইটার আর কোনো ফল পাওয়া যায় না। তো সেই কারণে যদি আমরা দেখি যে ফসলটাকে যদি সঠিক সময়ে এবং সঠিকভাবে যদি উৎপাদন করতে হয়, তাহলে এগ্রিকালচারের আমরা জানি যে অনেক ধরনের উপকরণ লাগে, চাষ করতে হয়, বীজ লাগে, সার লাগে, চাষ করার জন্য মেশিন লাগে। তো এইগুলোর ঠিক সময় মতো যোগানের কাজটা আমাদের কৃষকরা করতে পারে না বলেই আসলে ঋণ গ্রহণ করতে চায়। সরকার যেভাবে মানে আমাদের এগ্রিকালচার সাবসিডি দিয়েছে, এই ঋণের বিষয়ে আসলে অনেক নজর দেওয়া দরকার। কারণ আমাদের আজকের সভার সঞ্চালক এবং শাইখ সিরাজ ভাই, যিনি জীবনের আমরা জানি যে কজন লোক বাংলাদেশের এগ্রিকালচার নিয়ে তার জীবনের সময় কাটিয়েছেন, আমরা ওনাকে দেখতে পাই যে কৃষককে নিয়ে নানানভাবে উনি উদ্বুদ্ধ করার চেষ্টা করেছেন। এখানে একটা ব্যাপারে আমাদেরকে মনে রাখতে হবে যে সরকার যেহেতু উনি অনেকগুলো ডাটা দিয়েছেন, তার ভিতর আমরা যদি দেখি যে 5,000
কোটি টাকার যে প্রণোদনা, সেটা কিন্তু 3,500 কোটি টাকা বিতরণ হয়েছে। তো এরকম যদি দেখি, সরকারকে আরো এই ব্যাপারে মানে উদ্যোগ নিতে হবে, যেহেতু এই সরকার চায় যে কৃষক বাঁচলে দেশ বাঁচবে, তো সেই জন্য এটা একটা বড় জিনিস। দ্বিতীয় যে ব্যাপারটা ভাই বলেছেন, আমি সাথে একটু যোগ করতে চাই, কৃষক সংগঠন। আমরা অনেক সংগঠন, আমরা এনজিওরা অনেক সংগঠন তৈরি করি, কৃষক সংগঠনও করি, আবার আমরা অন্যান্য কমিউনিটি বেস সংগঠন আমরা তৈরি করি। কিন্তু কৃষক সংগঠন শুধু না, সংগঠনের একদম অ্যাডভোকেসি পর্যন্ত করতে পারে। তার মানে কোরিয়াতে আমরা দেখেছি কৃষকদের সমিতির, আমি যখন কোরিয়ায় যাই তখন বিশাল বিশাল মার্কেট। তো এই জায়গায় কিন্তু আমরা যদি দেখি, কৃষকের ঋণ যেমন একটা ব্যাপার, তেমন তার ন্যায্য মূল্য কিন্তু একটা বিরাট ব্যাপার, কারণ ওইটার সাথে এটা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। সেইটার সাথে এখন আরেকটা জিনিস আমরা এক সময় বলি না যে এটা বাক স্বাধীনতা, আমাদের অধিকার, সেরকম বীমা। কারণ আমাদের মতো দেশে, আমি একজন উন্নয়ন কর্মী হিসাবে যেটা দেখেছি, যে আসলে বীমা ছাড়া কৃষকদের আমরা যত কথা বলি, আমরা আসলে সেভ করা যায় না। কারণ যদি প্রায় ডিজাস্টার হয়, এবং ডিজাস্টার হলে, যেটা আমি কোস্টালে দেখি, আমি কোস্টালের মানুষ, আর ওদিকে তো বন্যা আছেই, তো কোস্টালে সেটা কি দেখা যায়, যে কোনো একটা যখন হয় তখন ফসল নষ্ট হয়ে যায়, তখন কিন্তু কৃষকের এই যে ঋণ, যদি কৃষিতে বলি, এনজিও থেকে বলি, যেখান থেকেই বলি, সেখান থেকে সেই ঋণ কিন্তু তাকে শোধ করতে হয়। সেই কারণে আসলে এই জাতীয় বীমা ছাড়া আমি তো অন্য কোনো আর বিকল্প দেখি না। কারণ একবার যদি কৃষক ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তার রিভাইভ করতে অন্তত 5 বছর সময় লাগে। তাই এই ভাবে সে কিভাবে আসলে এটা করবে। তো সেই কারণে আমার কাছে মনে হয় সুনির্দিষ্টভাবে সরকারের পদ্ধতি গ্রহণ করতে হবে, এইটার ব্যাপারে আলাদা নজর দিতে হবে। যেমন আমরা সাবসিডি দিচ্ছি বটে, কিন্তু কৃষকের উৎপাদনের জন্য ঋণ দরকার, কারণ সাবসিডি দিয়ে তো উৎপাদন হচ্ছে না। সাবসিডি আমি সারে পাচ্ছি, আমি যদি ঋণ না পাই তাহলে তো আমি সার ক্রয় করতে পারবো না। আমি সাবসিডি পাচ্ছি অন্য অন্য ক্ষেত্রে, সেক্ষেত্রে তো আমি ব্যবহার করতে পারবো না। সেইটাই। আর শাইখ সিরাজ ভাই যেটা বলেছেন, সাথে আমি আর একটু জোর দিয়ে বলতে চাই যে আসলে আমাদের যে মডার্ন টেকনোলজি, সেই টেকনোলজি অবশ্যই এখানেও বলেছেন, এই সুপারির মালার মধ্যেই আছে অনেকগুলো, যে মানে কৃষকের প্রশিক্ষণ এবং এর যন্ত্রপাতি ব্যবহার বা পদ্ধতির কথা বলেছে। তো আমরা আজকের এই আলোচনাটা আমার কাছে মনে হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই জন্য যে আসলে আমরা ঋণের কথা বলছি, ঋণ কত % পাচ্ছি, সেইটা আসলে এখানে যদি এই এতে থাকতো, যেটা শাইখ সিরাজ ভাই বলেছিলেন, যে আমি যদি এখন হাত তুলতে বলি তখন দেখি 5,000 লোকের মধ্যে মাত্র 3-4 লোক হাত উঠিয়েছে। তো ঠিক সেরকম একটা ব্যাপার, যে এই জায়গায় এই গবেষণার মধ্যে দেখা দরকার ছিল যে ঋণ কত % দরকার, কত % পাচ্ছে না। আর আরেকটা জিনিস এখানে অত্যন্ত দরকার ছিল সুপারিশের মধ্যে, যে শেষ করে আনেন। আচ্ছা, আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটা হলো সরকার এই সুপারিশের মধ্যে থাকা দরকার ছিল, যে সরকার এই টোটাল প্রক্রিয়াটিকে কিভাবে সহযোগিতা করতে পারে। ধন্যবাদ জানাচ্ছি আমার বক্তব্য শোনার জন্য, সবাইকে ধন্যবাদ জানিয়ে। ধন্যবাদ মুস্তফা নুরুজ্জামান, আপনাকে অনেক ধন্যবাদ। এখন বক্তব্য রাখবেন সাইফুল হক, সাধারণ সম্পাদক, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। আপনাকেও সময় ওই 5 মিনিট, তার চেয়ে বেশি। জি, আপনি বসে না এখানে। আজকের এই গুরুত্বপূর্ণ অধিবেশনের প্রিয়ভাজন সভাপতি জনাব শাইখ সিরাজ, বাংলাদেশের কৃষি নিয়ে আমরা চিন্তা করলেই যে ব্যক্তির নামটা সবার আগে আমাদের চোখের সামনে ভাসে, এটা বলতে দ্বিধা নেই, তিনি নিশ্চয়ই শাইখ সিরাজ, আমার অত্যন্ত প্রিয়ভাজন, আপনাদের অনেকের মতন। প্রিয়ভাজন সভাপতি, সম্মানিত আলোচক বৃন্দ এবং আজকে যারা
দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা এসছেন, আমি আপনাদের সবাইকে উষ্ণ শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আমরা প্রথমত আপনারা এখানে সুপারিশ যেগুলো আপনারা উত্থাপন এখানে করেছেন, আমি সুপারিশগুলোর সাথে প্রধানত একমত। এর সাথে আমি নিজে প্রায় 4 দশক ধরে ক্ষেতমজুর ইউনিয়ন গ্রামাঞ্চলে আমি কাজ করে এসেছি, এখনও সংগঠনের সাথে যুক্ত আছি। আমাদের সাধারণ সম্পাদক আকবর খানও আজকে এখানে এসছেন। আর আমি সে জায়গা থেকে কৃষি ঋণের ব্যাপারে আপনি যে কথাগুলো বলেছেন, যে সহজ শর্তে জমির কাগজ দেওয়া, জামানতের পরিমাণটা কমানো, তারপরে অন্যান্য যে পরামর্শগুলো দিয়েছেন, একটা বড় সংকট আমরা যেটা দেখছি যে যখন যারা সরকারে থাকেন, স্থানীয় পর্যায়ে প্রভাবশালী লোকদের সুপারিশ ছাড়া, তাদের তদবির ছাড়া, ধরা করা ছাড়া কোনো কোনো ক্ষেত্রে, ঋণের ক্ষেত্রে কিছু টাকা তাদেরকে দিয়ে আসতে হয়। এই সংকটটা নিশ্চয়ই আপনাদের পর্যবেক্ষণের মধ্যে আছে। সুতরাং এই সংকট দূর না হলে কৃষি ঋণ নিয়ে আমাদের যে কষ্ট, যে দুঃখটা, সেই সমস্যার সমাধান করা যাবে না। আমি দরখাস্ত করার পরে খুব অল্প সময়ের মধ্যে যাতে ঋণটা পাওয়া যায়, সেই জায়গাটাকে নিশ্চিত করা। একটু আগে শেখ সিরাজ ভাই বললেন, আমাদের অভিজ্ঞতা পৃথিবীর কিছু কিছু দেশে আছে শস্য বীমা প্রকল্প চালু করা, যেটা আমরা অনেক আগে থেকে দাবি করে আসছি। শেখ সিরাজ ভাই নিজেও এটা নিয়ে চ্যানেল আই থেকে নানা জায়গায় তারা কথাবার্তা বলছেন। আমাদের তৃণমূলের বিভিন্ন সংগঠন থেকে, কৃষক সংগঠন, চাষিদের সংগঠন খুব জোরালোভাবে এই দাবিটাকে আমাদের অনেক বেশি সামনে তারপরে আনা দরকার। ঝুঁকি ভাতা যেগুলো বলেছেন, সেটা কিছুটা শস্য বীমা, ঝুঁকি ভাতা খানিকটা আমরা একই রকম, যদি আমরা এই ব্যাপারে আমরা যাই। একটা গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ আমি অনুপস্থিত আমার কাছে মনে হয়েছে, শেখ সিরাজ ভাই নিশ্চয়ই হয়তো আরও ভালো বলবেন। কৃষি ঋণ নিয়ে যে সার্টিফিকেট মামলা, এই মুহূর্তে সম্ভবত কয়েক লক্ষ সার্টিফিকেট মামলা বিভিন্ন স্তরে কৃষকদের বিরুদ্ধে আছে। আমি আপনাদের পর্যবেক্ষণে আমি কিন্তু এই সার্টিফিকেট মামলার বিষয়টা কিন্তু আমি লক্ষ্য করিনি। সিপিডি থেকে আমাকে ইমেইলে যেগুলো পাঠিয়েছেন, আমি গত রাত্রে দেখছিলাম সেটা। আমি মনে করি যে সার্টিফিকেট মামলার যে হয়রানি, সামান্য টাকার জন্য সার্টিফিকেট মামলা অনেক সময় বাড়ি পর্যন্ত কিন্তু পুলিশ হাজির হয়। মাঝে মধ্যে আমরা মিডিয়াতে দেখি যে মাজায় দড়ি দিয়ে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। হয়তো সংখ্যায় কম, কিন্তু এই ঘটনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই বিষয়গুলো আমি মনে করি যে আমাদের দিক থেকে আলোচনাটা খুবই জরুরি। এটা এখন এরপরে যে কথাটা গুরুত্বপূর্ণ, আমার সময় যেহেতু আমার একটু বিবেচনা রাখছি, আমি গুরুত্বপূর্ণ যে কয়েকটা কথা বলতে চাই। শেখ সিরাজ ভাই বললেন, আমরা শহর শিল্পাঞ্চলে যাদেরকে করোনার সময় প্রণোদনা দেওয়া হয়েছে, প্যাকেজে যারা উপকৃত হয়েছেন, গ্রামাঞ্চলে এর পরিমাণটা যদি আরো কয়েক হাজার কোটি টাকা যদি বাড়ানো যেত, খোদ উৎপাদক কৃষক চাষিরা যদি এই টাকাটা পেত, ফেরতের জায়গাটা অনেক বেশি আসতো এক, এবং আমাদের গ্রামীণ অর্থনীতি, জাতীয় অর্থনীতি প্রবৃদ্ধি, এমনকি গ্রামীণ কর্মসংস্থানের ক্ষেত্রেও কিন্তু এটা অনেক বেশি ইতিবাচক ফলাফলের জায়গাটা কিন্তু এটা আসতো। এটা আমার কাছে মনে হয়েছে। যেটা শেখ সিরাজ ভাই বললেন, শহরাঞ্চলে বিভিন্ন যারা এই করোনার যারা প্রণোদনা পেয়েছেন, তারা কিভাবে এই টাকা ফেরত দিচ্ছেন এর কোনো তথ্য কিন্তু এখনো পর্যন্ত নেই। গ্রামাঞ্চলের মানুষ টাকাটা ফেরত দিয়েছেন তার সুস্পষ্ট তথ্য আমাদের কাছে সেগুলো কিন্তু আছে। আর আরেকটা খুব গুরুত্বপূর্ণ, সম্ভবত এই কারণের জন্য যে ক্ষমতা কাঠামোর মধ্যে কৃষকদের প্রতিনিধিরা কম থাকলেও তারা যথেষ্ট ভোকাল না, যথেষ্ট তারা সোচ্চার না। ফলে গ্রামাঞ্চলের জন্য, কৃষকদের জন্য আপনি খেয়াল করবেন, 71 সালে মুক্তিযুদ্ধের সময় শহর ছেড়ে আমরা কিন্তু গ্রামে অনেকে আশ্রয় নিয়েছি। এবার করোনার সময়ও শহরের দুর্যোগ থেকে গ্রামাঞ্চলে যে আমরা কিন্তু বাঁচতে চেয়েছি। গ্রামাঞ্চল এখনো পর্যন্ত এদেশের মানুষের শেষ ভরসার জায়গা। ফলে আমার আশ্রয়, আমার গ্রামাঞ্চলে হয়তো সবার কর্মসংস্থান আমরা নিশ্চিত করতে পারিনি, কিন্তু এখনো পর্যন্ত গ্রাম কিন্তু অনেকটা বুকে কিন্তু আগলে রেখেছে আমাদেরকে। কিন্তু ফলে গ্রামের উৎপাদনশীলতার জায়গা থেকে
এখনো পর্যন্ত আমাদের মনোযোগের ঘাটতি আছে। 2 নম্বর আমি যে কথাটা বলতে চাই, সরকারগুলোর ক্ষেত্রে আমাদের এখানে যে কৃষক কিনতে ঠকে এবং বেচতে ঠকে, কৃষি বাজারে এখনো খোদ চাষির নিয়ন্ত্রণটা অনেক কম। খোদ চাষি কৃষি বাজারটা নিয়ন্ত্রণ করে না। সে 7 দিন 10 দিনও তার পক্ষে কৃষি পণ্যটা ঘরে ধরে রাখা সম্ভব হয় না। ফলে কৃষি বাজারটা ফড়িয়া, মধ্যস্বত্বভোগী, আড়তদার তারা প্রধানত নিয়ন্ত্রণ করে। ফলে কৃষি যে সারপ্লাস যেটা তৈরি হয়, কৃষির উদ্বৃত্ত যেটা তৈরি হয়, এটা কিন্তু কৃষি খাতে পুনর্বিনিয়োগ হয় না। আমি নিশ্চয়ই চাইব শাইখ সিরাজ ভাই এবং সিপিডি এবং আপনারা যারা যুক্ত আছেন, ভবিষ্যতে কৃষি বাজার সংস্কার করা, খোদ চাষির কৃষি বাজারে তার যে অ্যাক্সেস, তার যে ভূমিকাটা, এই পণ্যের সংরক্ষণ করা এবং যাতে উপযুক্ত দামটা পায়। আমি সময়ের জন্য তবে এক কথাই বলি, যখন কৃষকের হাতে ধান থাকে, কৃষি পণ্য থাকে, দামটা পায় না। 15 দিন পরে দাম যখন বেড়ে যায়, তখন তার হাতে কিন্তু আর ধান বা কৃষি পণ্য থাকে না। ফড়িয়া, মধ্যস্বত্বভোগী, আড়তদার সে কিন্তু এটাকে নিয়ে নেয়। শেষ দিকে আমি যে কথাটা বলতে চাই, ফলে কৃষি বাজারের সংস্কারটা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার বহু বছর পরে কৃষক একটু ধানের দামটা একটু পেয়েছে, কিন্তু আবার খেয়াল করবেন উত্তরাঞ্চলে এরকম একটা চিনি কলের ভরা মৌসুমে 6টা চিনি কল হঠাৎ করে বন্ধ করে দেওয়ার জন্য আখ চাষিরা কিন্তু বড় বিপদে পড়েছে। এবং তাদেরকে বলা হয়েছে, আপনারা কাছের চিনি কলে আপনারা এগুলো আপনারা এই আখ নিয়ে যাবেন। শুকিয়ে যাচ্ছে, নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থাটা নাই। এরকম মাঝখানে পাটকল বন্ধ হওয়াতে পাট চাষিরা বিপদে পড়েছে। এখন আমার আখ চাষিরা তারা একটা বড় ধরনের বিপদের মধ্যে তারা কিন্তু পড়েছে। আর আমি 2-1 কথা 1 মিনিটে শেষ করি। আর আমি শেষ যে বলতে, সামগ্রিকভাবে আজকে পুরো কৃষি অর্থনীতি, কৃষি বাজার তার একটা পুনর্গঠন করা যদি না যায়, যে কথাটা রেহমান সোবহান স্যার একটু আগে আমি যখন যোগ দিলাম খাওয়ার আগে তখন শুনছিলাম, যে বলছিলেন যে যেটা আপনারা বলেছেন জবাবদিহিতার প্রশ্নটা, এবং এটা স্থানীয় পর্যায়ে, এই যে ধরেন আমরা বিভিন্ন সোশ্যাল সেফটি নেটে, সামাজিক নিরাপত্তাতে 20-22টা প্রকল্পে যে জিনিসপত্র যাচ্ছে, চুরি, দুর্নীতি, জালিয়াতি, দলীয়করণ, এটা একটা বিরাট একটা সমস্যা। যাদের পাবার কথা তারা পাচ্ছে না। ফলে এগুলো তথ্য উপস্থাপন করা একটা গণ তদারকি ব্যবস্থা, একটা গণশুনানি যদি 3 মাস, 4 মাস, 6 মাস পর পর স্থানীয় পর্যায়ে যদি করা না যায়, যাদের জন্য এই বরাদ্দ যাচ্ছে, এবং এটা কৃষি ঋণ থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে, গণশুনানির ক্ষেত্রে আমরা ঐক্যবদ্ধভাবে এ ব্যাপারে আমরা একটা গণ তদারকি ব্যবস্থা কিভাবে তৈরি করতে পারি, আমাদের মতন সংগঠনগুলো আপনারা যারা আছেন এটা খুব বড় ভূমিকা রাখতে পারি। স্থানীয় সরকার এক্ষেত্রে একটা কার্যকরী ভূমিকা এক্ষেত্রে পালন করতে পারে। আর দুর্ভাগ্যজনকভাবে আমাদের এখন ভোটের অধিকার না থাকায়, পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ না থাকায় গরিব কিন্তু আরও গরিব হয়েছে। আগে তো 5 বছর পর পর আপনাদের কাছে যাওয়া লাগতো, এখন তো সেটা প্রয়োজন হয় না। ফলে এখন কিন্তু সাধারণ মানুষ কিন্তু আরও ক্ষমতাহীন হয়েছে, আরও মানুষ কিন্তু গরিব হয়েছে। আমি খেয়াল করলাম রেহমান সোবহান স্যার তার শেষের আলোচনায় তিনি কথাটা বললেন। ফলে গরিব মানুষের জন্য গণতন্ত্রটা, ভোটের প্রয়োজনটা অনেক বেশি দরকার। ফলে আমি কথাটা এভাবে শেষ করব, সমগ্র কৃষি তার সঙ্গে যুক্ত করে আমার কৃষির যে বিশাল যে সম্ভাবনা, সবচেয়ে উৎপাদনশীল খাত দেশটাকে টিকিয়ে রেখেছে কার্যত কিন্তু কৃষি এবং গ্রামীণ অর্থনীতি। সেক্ষেত্রে ভবিষ্যতে আমরা যদি সরকারকে বাধ্য করতে না পারি নীতি গ্রহণে, পলিসি প্রণয়নে, উপযুক্ত কৃষি নীতি প্রণয়নে যদি করতে না পারি, শুধুমাত্র আলোচনা করলে হবে না, সংগঠন লাগবে, ঐক্যবদ্ধ লাগবে, সরকারের উপরে কার্যকরী চাপ আমাদেরকে তৈরি করতে হবে। কথা বলে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাই আমি আমার কথা শেষ করছি। আপনাদের সবাইকে অভিবাদন। ধন্যবাদ জনাব সাইফুল হক। আমি রেশ ধরে কথা বলবো না, সময়ের সাথে চলতে হচ্ছে। এখন উন্মুক্ত আলোচনায় যাব। উন্মুক্ত আলোচনার জন্য সময় 10 মিনিট থাকবে, এবং আপনারা নিশ্চয়ই মাইকের ব্যবস্থা আছে, আমরা আগেই বেছে নিই। আপনারা খুব সুনির্দিষ্টভাবে 5 থেকে 6 জন কথা বলতে পারবেন এই সময়ের ভিতরে, তার চেয়ে বেশি পারবে না। আমি জানি না মাইকের ব্যবস্থা কিভাবে আছে। মাইকগুলো একটু তাড়াতাড়ি কুইক করতে হবে ভাই। দুদিকে 2 জন 2টো মাইক নিয়ে থাকেন। আপনারা একদম সুনির্দিষ্টভাবে, রিপিটেশন, কোনো কোয়েশ্চেন দরকার নেই। আমি আবার একটু সবার কাছে বিনীতভাবে অনুরোধ করছি, ভূমিকার দরকার নেই, কেউ কোনো ভূমিকা দেবেন না।
একদম স্ট্রেট প্রশ্নের মধ্যে চলে যাবেন। ধন্যবাদ। পরিচয়টুকু দিয়ে প্রশ্নের মধ্যে চলে যাবেন, ভূমিকার দরকার নেই। আমি মোহাম্মদ জয়নাল আবেদিন। আমরা বারবার একটা বিষয় উত্থাপন করেছি, সেটা হলো যে বিমা। বিমার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত হলো প্রিমিয়ামটা। যে কোনো অ্যামাউন্টের বিমা করলেই বিমার সাথে প্রিমিয়ামের সম্পৃক্ততা থাকবে। তো কৃষক যেহেতু এমনিই তার সারভাইভ করার জন্য পর্যাপ্ত পরিমাণ অর্থ নেই, সেই কারণেই এনজিও বা ব্যাংকগুলো, সরকারি বেসরকারি ব্যাংকের দ্বারস্থ হচ্ছে ঋণের জন্য। এই ক্ষেত্রে এই ঋণের বিমার প্রিমিয়ামটা কে বহন করবে, কিভাবে বহন করবে, কতটুকু বহন করবে? ধন্যবাদ। ধন্যবাদ। খুবই প্রয়োজনীয় কোশ্চেন। যখনকারটা তখনকার আমি একটু বলে দিই, এগুলো নিয়ে আমরা কাজ করেছিলাম। আমাদের কাছে যেটা মানে আমরা যেটা পেয়েছি, কৃষকের আরজি এবং বিভিন্ন সংস্থা, সরকারও মনে করে যে ইনিশিয়ালি আমাদের দেশে খাদ্য স্বয়ংবরতা আসার পেছনে একটা বড় কাজ করেছে। ধারাবাহিকভাবে ফার্টিলাইজারে সরকার সাবসিডি দিয়ে গিয়েছে বলে, যে ফার্টিলাইজারের এক ব্যাগ 50 মানে ব্যাগের কিস্তি, যেটাতে 800 টাকায় পাচ্ছে কৃষক, সেটা 1400 টাকা দিয়ে গভর্নমেন্টকে কিনে আনতে হচ্ছে, স্বল্প মূল্যে পাচ্ছে বলে দিয়েছে। এই প্রিমিয়ামের ক্ষেত্রে গভর্নমেন্টকে একটা ইনিশিয়ালি সাবসিডি নিয়ে আসতে হবে, আদারওয়াইজ এটাতে মোটিভেট করা খুব কঠিন হবে। এই জিনিসগুলো নিয়ে ভাববা হচ্ছে, নিশ্চয়ই সরকার এই বিষয়গুলো দেখবেন। ধন্যবাদ। আমি মূলত দুইটি বিষয় নিয়ে কথা বলতে চাই। একটি হচ্ছে কৃষি ঋণ, আরেকটা হচ্ছে যে বৈশাখ মাসে যে ফসল পাওয়ার ক্ষেত্রে কৃষকরা যে ক্ষতিগ্রস্ত হয়, সেটা আমি একটু আলোকপাত করতে চাই। কৃষি ঋণ নিয়ে আমি যে আপনি কি আলোকপাত করবেন না আপনি কোনো একটু সাজেশন দেবেন? প্রশ্ন বা সাজেশন, আলোকপাতের সুযোগটা এখানে কম। সাজেশনই আমি দিব আর কি। যাই হোক, আমি কৃষি ঋণ সম্পর্কে সরাসরি বলি। কৃষি ঋণ যেভাবে দেওয়া হচ্ছে, আমি নিজে দেখেছি ব্যাংকে। তো দেখা যাচ্ছে জিজ্ঞেস করা হচ্ছে কৃষককে, আপনার আগে কি কোনো ঋণ আছে? তো বলছে আমার তো 35,000 টাকা ঋণ আছে। তো আপনি কত টাকা নিতে চান? তো বলছে যে কত দেওয়া যাবে। ঠিক আছে, আপনাকে তো 45,000 টাকা দেওয়া যাবে। তো 35,000 টাকার ঋণের সুদ হচ্ছে আরো 2,000 টাকা। তো এই টাকা বাদ দিয়ে বাকি যে 7,000 বা 8,000 টাকা আপনি নিয়ে চলে যান। তার মানে তার আগে কাগজপত্র সবই ব্যাংকে আছে, নতুন করে কাগজপত্রের কোনো ঝামেলা নাই, ইজিলি সে ঋণ পেয়ে যাচ্ছে। আর ব্যাংকের যে ম্যানেজার, উনি খুব সহজেই দেখাচ্ছেন, বাহবা নিচ্ছেন যে উনি কৃষি ঋণ খুব সহজে আদায় করেছেন। আর দেখা যায় যে নতুন কোনো কৃষি ঋণ নিতে গেলেই অনেক কাগজপত্র দিতে হয়, আর যে সময়ের মধ্যে সে কাগজপত্র সাজাতে হবে, সেই সময়টা এবং ওই জ্ঞানটা ওই কৃষকের নাই, যে কারণে ওই দালালের দ্বারস্থ হতে হয়। অর্থাৎ বিশেষ করে কৃষি ঋণটাকে যদি দুই ভাগে ভাগ করা হয়, প্রথমত উৎপাদন করার ক্ষেত্রে একটা ঋণ নেওয়া হয়, আর যখন ফসল তার হাতে আসে তখন তার হাতে টাকা না থাকার কারণে কৃষক কি করছে, যে ধানের দাম এখন বর্তমানে 1500-1400 সময় লাগিয়ে ফেলছেন, সেই ক্ষেত্রে মাত্র 700 টাকায় সে বিক্রি করে দিচ্ছে। তাহলে এভাবেই কিন্তু সে কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে। সুতরাং আমি বলবো যে এখানে দুইবার যদি ভাগ করে দেওয়া যায় ঋণটা, তাহলে আমার মনে হয় কৃষক সহজে উপকৃত হবে। ধন্যবাদ আপনার সাজেশনের জন্য। এখানে দেন, এখানে দেন, মাইকটা এখানে দেন। একটু পরে সিপিটি বলবে মহিলাদের পার্টিসিপেশন নেই। কথা বলছি কৃষি ঋণে আমাদের কৃষকদের এক্সেসের কথা। আমি যে জায়গাটাতে কথা বলতে চাই সেটা হলো আমাদের নারী কৃষকের কৃষক হিসেবে স্বীকৃতি নিয়ে, যেটা না থাকার কারণে আমরা অনেক সময় আমাদের ঋণের এক্সেসটা থাকে না। এবং বাংলাদেশে নারীরা আপনার কৃষিকাজে যে 23টি কাজ আছে তার মধ্যে সরাসরি আপনার অ্যাক্টিভলি পার্টিসিপেট করে 18টি কাজ, তারপরও তার কৃষক হিসেবে স্বীকৃতি নেয়। এবং আমাদের 13%-রও বেশি নারী যারা আসলে ভূমিতে এক্সেস নেয়। তাহলে ঋণ গ্রহণের জন্য আমার যে জামানত, আমার যে ক্যাপিটালটা লাগে, সেটা কিন্তু আমাদের নাই। একটি খাস মানে আপনার যে খাস জমি আছে, সেই খাস জমির আপনারা জানেন কি না, এটা খাস জমিতে নারী যদি তার এক্সেস এনশিওর করতে চায়, তাকে একজন মেল গার্ডিয়ান আছে কিনা এটা প্রমাণ করতে হয়, তার স্বামী অথবা সক্ষম পুত্র সন্তান। তাহলে আমি একজন নারী যদি হই, সিঙ্গেল উইমেন, আমার যদি সক্ষম পুত্র সন্তান না থাকে, আমার যদি প্রতিবন্ধী শিশুও থাকে,
তাহলেও কিন্তু আমি এই ঋণের জায়গাটা থেকে আমার এক্সেস থাকছে না, তো ওই জায়গাটা থেকে আমি কথা বলতে চাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ অক্সফার্মকে, ধন্যবাদ আপনাকে। আমি একটু এই জায়গাটা একটু কারেকশন করি। আপনি যেটা বলেছেন শেষে নারীদের অংশগ্রহণ, ঋণ পাওয়া, এটা খুবই ভ্যালিড একটা কোশ্চেন। কিন্তু ওই যে প্রথম যেটা বলেছেন যে 21টি না, 21টি 17টি ঠিক আছে, 23টি ধান উৎপাদন থেকে আবার গোলাজাত করা পর্যন্ত 23টি। আমি কোথাও এক সময় বলেছিলাম কথাটি, পরে মাহফুজানা আমাদের শিরিনাপা আছেন নাকি, তো উনি এটা 23টি হবে। 23টি ধান উৎপাদন থেকে শুরু করে একদম গোলাজাত করা পর্যন্ত 23টি ধাপ, তার ভিতরে 17টি ধাপ নারী দ্বারা সম্পাদিত হয়। এত বিশাল একটা অংশের কাজ করে তারা, কিন্তু তাদের কোনো ওইভাবে এটাকে ভ্যালু করা হয় না। এটা খুবই দুঃখজনক। এনিওয়ে মাহফুজা, আপনার কাছ থেকে আমি নতুন কিছু তথ্য পেলাম। এরপরে কে বলবেন? আমি বলছি এতজনকে পেছন থেকে একদম তৃণমূল পর্যায় থেকে যারা এসছেন তাদের কাছে মাইকটা যাওয়া অনেক বেশি দরকার। তারাই তো আসল কথাগুলো বলতে পারবেন। দেন না, ওখান থেকে একজন কে চেয়েছেন আপনাকে, দেন একটু কুইক করেন। তিনটা কই দেন, দেন দেন দেন। বাবার একটা মাইক দিতে এত সময় লাগলে তো অসুবিধা। এই তো এখানে দিলেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সারোয়ার আলম, আমি রংপুর কাউনিয়া থেকে এসেছি। আমি সুনির্দিষ্ট একটি কথা বলতে চাই যে আসলে বাংলাদেশ সরকার ব্যবসায়ীদের যে ঋণগুলো দেয়, একজন ব্যবসায়ীর ঋণ যে খেলাপিটি হয় সেটি আমাদের রংপুর বিভাগে সকল কৃষককে এই পরিমাণ ঋণ দিলেও তার অর্ধেক হয় না। সেই ক্ষেত্রে যে কথাটি আপনি বললেন যে আমার সেই কৃষককেই কোমরে দড়ি দেওয়া হয়, বিশেষ করে সার্টিফিকেট মামলা। তো এই যে সার্টিফিকেট মামলাটি কিভাবে না করা যায়, আমার এই কৃষককে কিভাবে এই সার্টিফিকেট মামলা থেকে বাঁচানো যায়, এইটির একটি পদ্ধতি আপনার কাছে জানতে চাই। আরেকটি হচ্ছে যে ব্যাংক প্রথমতই শর্তটা আরোপ করে দেয় যে আপনি ঋণ নিতে গেলে আপনার জমি লাগবে। তা এখন আমার যে চাষি, তার কিন্তু জমি নেই, সে বর্গা চাষি, সেক্ষেত্রে সে কিভাবে ঋণটি পাবে, এটির একটি সুনির্দিষ্ট জবাব চাই। আরেকটি হচ্ছে যে এবার করোনায় আমার চরের যে কুমড়া চাষিরা তারা প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকে যে প্রণোদনার আওতায় আনার কথা সেটি যে তারা পেল না, এটির কি ব্যবস্থা? ধন্যবাদ। আপনার প্রশ্নগুলোর উত্তর তো আমি আসলে দিতে পারবো না, কারণ এটা সরকার দিতে পারবে। তবে দু একটি প্রশ্নের উত্তর আমি এভাবে দিতে পারি। আমি তো মনে করি যে সার্টিফিকেট মামলাগুলো এই যাবৎ যতগুলো হয়েছে এগুলো তুলে নেওয়া উচিত। এটাতে খুব বেশি যে সরকারের ক্ষতি হবে এটা আমি মনে করি না, কারণ এটা একটা সদিচ্ছার ব্যাপার। যদিও এটা একটা পলিটিক্যাল ব্যাপার, হয়তো সরকার তার পরিকল্পনার ভেতরে পরবর্তীতে যে সরকার আসবে সে হয়তো এগুলোর ভেতরে আনতে পারে তার পোর্টফোলিওতে, আমি জানি না। তবে এগুলো তুলে নিলে খুব যে ক্ষতি হবে আমি মনে করি না। আর আপনার আরেকটা প্রশ্ন ছিল, ভ্যালিড কি ছিল জানো, এটা বলছিলেন? হ্যাঁ, বর্গা চাষিরা। দেখুন, প্রায় 80% তো বর্গা চাষি, এবং ঋণের যে একটা বড় অংশ বর্গা চাষ থেকেই। কিন্তু যেই ব্যবস্থাটা করেছে খুব সহজে বলে ফেলে যে আমরা তো বর্গা চাষিকে ঋণ দেই। প্রথম 500 কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে ব্র্যাককে দিয়ে একটা প্রকল্প করা হয়েছিল। সেটার সাথে আমার কাজের অভিজ্ঞতা আছে, টাঙ্গাইলে প্রচুর কাজ করেছিলাম, জামালপুরে। তো সেখানে দেখেছি যে ট্রু একটা এনজিওর কাঠামো আছে, তার মাঠ লেভেল পর্যন্ত ইনফ্রাস্ট্রাকচার থাকাতে তাদেরকে দিয়ে এটা একটা টেস্ট কেস করানো হয়েছিল। কিন্তু পরবর্তীতে এসে যখন এটা রেগুলারাইজ করা হলো তখন বলা হচ্ছে যে তাকে কোনো জামানত দিতে হবে না, কিন্তু যার জমিটা সে বর্গা নিচ্ছে সেই জমির মালিকের কাছ থেকে তার একটা চুক্তিনামা এনে দিলে তারপর সে ঋণ পেতে পারে। এখানেও একটা জটিলতা আছে। জটিলতাটা কি, যে মালিকের কাছ থেকে ঋণ নিচ্ছে, জমি বর্গা নিচ্ছে, সে মালিক কোনো কাগজ দিতে চায় না, কারণ কাগজ দিলেই তাকে আবার সরকার ট্যাক্সের আওতায় নিয়ে আসে। তো আসলে জটিলতাটা রয়েই গেছে। এই যে একটার পর একটা ঘটনাগুলো ঘটছে, এতে করে প্রশাসনও ওয়াকেবাল হচ্ছে, রাষ্ট্র ওয়াকেবাল হচ্ছে। আমার মনে হয় এগুলো মানে সময়ের সাথে এগুলো আস্তে আস্তে সমাধান হবে। এখন আমার এই কথাটা বললে আপনাদের কাছে মনে হতে পারে যে আমি সরকারের পক্ষে কথা বলছি, বিষয়টি এরকম না। লিমিটেশনসটাও জানতে হবে, কতটুকু পসিবল সেটাকেও দেখতে হবে। শুধু দাও 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 করে রাষ্ট্রেরও কিন্তু একটা সীমাবদ্ধতা আছে। তবে শেষ মতো আমি যেটা মনে করি যে পরিমাণ ঋণ কৃষিতে দেওয়া হয় সেটার জন্যে
কোনো সেই ঋণের জন্য কোনো সুদ ধরাই উচিত না, শূন্য শূন্য সুদের ঋণ দেওয়া উচিত। এটা আহামরি কোনো টাকাই না, আহামরি কোনো টাকাই না। তো এগুলো একটু ওনাদের মানে যারা পলিসি লেভেলে থাকেন তাদের মেজাজের ভেতরে দেয়া। একটি কথা বলি এখানে যে এগ্রিকালচার ইকুইপমেন্টস যান্ত্রিকীকরণের জন্য বাইরের থেকে যেই যন্ত্রপাতিগুলো আসে সেটার জন্য যে পরিমাণ ট্যাক্স ধরা হয়, না ট্যাক্স কমানো যাবে না, কমানো যাবে না, যাবে না, যাবে না। পরে যখন বলা হলো এটাতে কত ট্যাক্স পান আপনি জানেন? 5 থেকে 6 কোটি টাকা। তো 5 থেকে 6 কোটি টাকা রাষ্ট্রের কোনো টাকা, যখন এটা বলা হলো তখন এটা মওকুফ করে দিল। তো বলার মতো মানুষগুলো নাই এবং তথ্যগুলো জানে। ট্যাক্স ট্যাক্স ট্যাক্স, একটা মনে হয় যে রাষ্ট্র নিয়ে যাচ্ছে ট্যাক্সের টাকা ফাঁকি দিয়ে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আমার মনে হয় যে কৃষকের যদি নিজস্ব সংগঠন থাকতো তাহলে এই সমস্যাগুলো অনেক আগেই মিটে যেত। আমি অনেকক্ষণ সময় নিয়ে নিলাম। আর দুজন কথা, সবই সামনের সারি থেকে হলে হবে না। বলুন, ছোট্ট করে বলবেন, একদম ছোট করে। ধন্যবাদ। আমি মিজানুর রহমান লিটু, নীলফামারী থেকে এসেছি। আমি প্রথমে আজকের যে সামাজিক নিরীক্ষা প্রতিবেদন সেটি নিয়ে একটু কথা বলবো। সেটা হচ্ছে যে এখানে অনেক বিষয়ে সুপারিশ এসেছে, খুব ভালো ভালো সুপারিশ এসেছে, আপনারা নিশ্চয়ই জানেন। একটি বিষয় আসেনি, সেটি হচ্ছে যে আমরা শুধু ঋণ নেই ব্যাংক থেকে এবং এনজিও থেকে, আরেকটা ঋণ নেই, আপনি নিশ্চয়ই বলেছেন, আপনার কথা এসেছে, সেটা হচ্ছে দাদন ব্যবসায়ী। ফসল ঘরে ওঠার আগেই দাদন ব্যবসায়ীরা কিন্তু কৃষকের কাছে টাকা দিয়ে দেয় এবং ফসল কিনে নেয়, যার কারণে ফসলের কোনো প্রকৃত মূল্য তারা পায় না। আমি এটা নিয়ে এর আগেও বলেছিলাম যে আসলে এটা থেকে মুক্তি পেতে গেলে কৃষকদের ব্যবস্থা করতে হবে। এটা নিয়ে আরেকটি বিষয় অলরেডি মালাপা বলে ফেলেছেন যে আসলে নারীদের কৃষি ঋণ নেওয়ার ক্ষেত্রে অনেক সীমাবদ্ধতা, জটিলতা আছে। সেই সাথে আরেকটি বিষয় বলতে চাই যে প্রকৃত চাষিরা কিন্তু ঋণ পাচ্ছে না। আপনারা যারা এখানে সরকারি যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন নিশ্চয়ই জানেন যে ওখানে আরেক বক্তা বলেছেন যে প্রকৃত চাষি যারা, তারা কিন্তু ঋণ পায় না। যারা পায় তারা হচ্ছে যারা দালাল বা ব্রোকার সুপারিশের মাধ্যমে পায়। যার আমি বিশ্বাস করি প্রকৃত চাষি যদি ঋণ পেত তাহলে এই কোমরে দড়ি লাগার মতো অবস্থা তৈরি হতো না। এগুলো নিয়ে আর বলতে চাই না, আরও অনেক কিছু বিষয় আছে আসলে এই স্বল্প সময়ে বলা সম্ভব নয়। তবে আমাদের খেয়াল রাখতে হবে যে আসলে আমরা এখানে আরেকটি বিষয় বলি, যেহেতু কৃষির সাথে সম্পৃক্ত, যে আমরা কৃষি ঋণের কথা বলছি, পাশাপাশি কৃষি মজুরির কথা যদি বলি, আমরা নারীদেরকে যে ক্ষেত্রে বৈষম্য করা হচ্ছে কৃষি মজুরির ক্ষেত্রে, যে অর্ধেক মূল্য, যে একজন নারী সারাদিন সবচেয়ে বেশি কাজ করে এক পুরুষ কৃষকের চেয়ে, তাকে কিন্তু অর্ধেক মজুরি দেওয়া হয়। এটি নিয়ে কিন্তু খুব কম কথা বলা হচ্ছে। এটিও কিন্তু দরকার, কারণ আমাদের নারীরা যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না হয়, নারী কৃষকরা, এবং আপনি দেখবেন আমাদের নীলফামারীর চরাঞ্চলে যে নারী কৃষকরা আছে তারা এত বেশি সক্রিয় এবং তাদের কাছে পুরুষ কৃষকরাও কিন্তু সাহায্য চাচ্ছে এবং বিভিন্ন পরামর্শ চাচ্ছে। আমাদের এখানে উপস্থিত আছে অনেক নারী কৃষক নীলফামারীর যারা চরাঞ্চল, কিন্তু তারা এনজিওদের কাছে সহায়তা পেলেও সরকারিভাবে কিন্তু সেই রকম সহায়তা পাচ্ছে না, কারণ তাদের জমি নেই, কারণ চরে তারা ভুট্টা চাষ করে বা অন্যান্য জিনিস চাষ করে। তো এগুলোও কিন্তু দৃষ্টিতে আনতে হবে। সেই সাথে শেষ কথা হচ্ছে যে স্থায়ী সমাধান। আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের কথা বলছি, যে এই গোল শুধুমাত্র প্রণোদনা নিয়ে সীমিত সময়ের জন্য হয়তো তাদেরকে উপকৃত করা যায়, কিন্তু দীর্ঘমেয়াদী যদি ব্যবস্থা না করা হয়, বিশেষ করে গাইবান্ধা এবং নীলফামারী এবং কুড়িগ্রাম, রংপুর চরাঞ্চলে মানুষের জন্য, কারণ প্রতি বছর বন্যার সময় তাদেরকে সহায়তা দিয়ে শুধুমাত্র এর সমাধান করা সম্ভব নয়। ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ। ওনাকে অক্সফামের একটু কথা শুনি আমরা, ছোট করে বলবেন। আসলে অক্সফাম তো হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশন, আমরা ব্যবসা করি নেব, আমরা ইন্স্যুরেন্স নিয়ে ব্যবসা করব না, কিন্তু কৃষককে কৃষিকাজে ধরে রাখার জন্য আমরা গত কয়েক বছর যাবৎ কৃষি বিমা এবং বন্যা বিমা নামে কয়েকটি প্রকল্প চালু করেছি, এবং এবছর আমরা প্রায় 60 লাখ টাকা কৃষকের হয়ে কৃষকের জন্য প্রিমিয়াম দিয়েছিলাম। আপনি জিজ্ঞেস করেছিলেন প্রিমিয়াম কে দিবে। কৃষকের বন্যাজনিত কারণে কৃষির যে ক্ষতি এবং তার যে আয় রোজগারের যে ব্যাঘাত হচ্ছে, এটার জন্য বিমা কোম্পানি থেকে তার কম্পেনসেশন বা পেআউটটা এনে দেওয়ার জন্য আমরা প্রায় 50 লাখ টাকা প্রিমিয়াম দিয়েছি। এর বিনিময়ে কুড়িগ্রামে কৃষকরা আপনার 2000 কৃষক 54 লাখ টাকা পেয়েছে, সিরাজগঞ্জে পেয়েছে 12.5 লাখ টাকা, গাইবান্ধা পেয়েছে 25 লক্ষ টাকা এই গত বন্যায়, এবং সুনামগঞ্জে পেয়েছে 3.5 লক্ষ টাকা। টোটাল প্রিমিয়ামটা আমরা দিয়েছি, এর ফলশ্রুতিতে ক্ষতিপূরণটা পুরোটাই কৃষকরা পেয়েছে। আমরা অনলাইনে বিশেষ করে বিকাশের মাধ্যমে টাকাটা কৃষকের ঘরে তার হাতে পৌঁছে দিয়েছি।
ওনার কথায় কিন্তু এই যে প্রযুক্তি, মানে প্রযুক্তিটা মানুষকে কত সহজ করে দিয়েছে, যে বিকাশের মাধ্যমে। এই যে আজকে সারা বাংলাদেশে কোভিডকালীন সময় সব কিছুই তো বন্ধ হয়ে গিয়েছিল, বিকাশটা না থাকলে মানুষের জীবন ব্যবস্থা আরও বন্ধ হয়ে যেত, একেবারেই স্থবির হয়ে যেত। অতএব প্রযুক্তি মানুষকে কত সহজ করে দেয়, এবং এখানে টাকা কোনো মার যাওয়ার কোনো সম্ভাবনা নাই। আপনি আপনার এক পরিচিত মানুষকে দিয়ে বললেন যে এই 5,000 টাকা জাকাতের ময়মনসিংহের ফুলপুরে আজিজকে দিয়ে দিও, ও দেখা গেল আজিজকে দিয়ে 3,000 দিল আর 2,000 নিজের কাছে রেখে দিল। মানে ক্যাশ হ্যান্ডেলিংয়ে যে প্রবলেম কত, আর প্রযুক্তি মানুষকে সহজ করে দেয়। তবে আমি বারবার প্রথম থেকে যে কথাটা বলছি যে এখন এত ধরনের প্রযুক্তি আসছে, যে প্রযুক্তির কারণেই এই বিষয়গুলো, ঋণের মতো এই বিষয়গুলো অটোমেটিক্যালি আরও সহজ হয়ে যাবে, কারণ প্রযুক্তি আপনাকে জিনিসটা সহজ করে দেবে। এখানে বোথ সাইড উইন হতেই হবে। আপনাকে ঋণ দিচ্ছি, আপনি ঋণ ফেরত দিতে হবে, আদারওয়াইজ আমি ঋণটা দেবো কোত্থেকে আবার। অতএব সেটা প্রযুক্তি আপনাকে যখন সাপোর্ট করবে, প্রযুক্তি আপনাকে লাভবান করবে, তখনই হবে জিনিসটা। আর কারো কথা নিতে পারবো বলে মনে হয় আসসালামু না। আলাইকুম। না, আমি মোহাম্মদ মাইনুদ্দিন, ইউপি সদস্য, গুরু ইউনিয়ন পরিষদ, নিকলি, কিশোরগঞ্জ। আমার বিষয়টা হইল, কৃষি ব্যাংক যখন ঋণ আদায় করে তখন তারা তানাওয়ারি বা ইউনিয়নারি মাইকিং করে যে আগামী এত তারিখে কৃষি ঋণ পরিশোধ করার লাগে বলা যাচ্ছে, কিন্তু কৃষি ঋণ যে সময় বিতরণ করে তখন কিন্তু তারা কোনো মাইকিং বা খোঁজখবর নেয় না। এই বিষয়টা আমাদের সরকারি কর্মকর্তার কাছে আহ্বান করব, কৃষি ঋণ যখন বিতরণ করে তখন যেন মাইকিং করা হয়। ধন্যবাদ। খুবই ভালো একটা প্রশ্ন অবতারণা করেছেন। যখন টাকা বিতরণ করবে তখন মাইক দেয় না, এটাই স্বাভাবিক। টাকা দাও তো, টাকা তোলার সময় দেবে। তারপর এনিওয়ে খুব গুড কোয়েশ্চেন। কিন্তু ইউনিয়ন পরিষদ একটা সময় ছিল যে কোনো কিছুই জানাতো না, কোন রাস্তাটা হবে, কোন মসজিদটা হবে, কোন রাস্তার ওয়ালটা তৈরি করা দরকার আগে, সেটা কিন্তু এখন সমাজের মানুষকে জিজ্ঞেস করে করছে এবং একটা তালিকা টানিয়ে দিচ্ছে। এই যে আস্তে আস্তে ট্রান্সপারেন্সিগুলো আসছে, এটা অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, বলুন। আসসালামু আলাইকুম। আমি নীলফামারী জেলার ডিমলা থানার প্রত্যন্ত অঞ্চলের হচ্ছে পূর্ব ছাতনা ইউনিয়নের চর অঞ্চলে যে আমাদের কৃষি, সেটা হচ্ছে বাদাম এবং ভুট্টার যে আবাদ হয়, পেঁয়াজ, মূলত হচ্ছে নারী পুরুষ সমান সমান কাজের চাইতেও বেশি নারীরা করে আসতেছে। তা যাক, আমি এত কিছু বলি না। সেটা হচ্ছে আপনি যেই কথাটা বলছিলেন স্যার, যে আসলে কৃষি ঋণ যে কৃষিকাজ করে তাকে অত্যন্ত মন থেকে ভালোবাসা দরকার এবং বিনা সুদে ওকে ঋণ দেওয়ার দরকার। আর একটা কৃষক যে রোদে পুড়ে পানিতে ভিজে কৃষিকাজ করে, সে মানুষকে ঠকাইতে চায় না। 2-4 জন আছে যে তারা শুধু কি মানে ঋণের টাকা না, ওরা নিজের বইয়ের চাইলও বিক্রি করে, এরকম 2-1 জন আছে। তা যাই হোক, আমার কথা হলো যে আমি যেহেতু প্রত্যন্ত অঞ্চল থেকে এসেছি, সেহেতু শাহিন সিরাজ স্যারকে আমার ডিমলা থানার পূর্ব ছাতনাই ইউনিয়নে যদি আমার দাওয়াত নিতেন, আমার চেয়ারম্যান সাহেব এসেছে এখানে। ধন্যবাদ। ডিমলাতে গিয়েছি আমি একবার, হয়তো আপনার বাড়ির ওখানে যাওয়া হয়নি। নিশ্চয়ই আপনার সাথে আবার একদিন দেখা হয়ে যাবে, চলে যাবো আপনার বাড়িতে, নিঃসন্দেহে যাবো ইনশাল্লাহ। ধন্যবাদ, 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 ধন্যবাদ। দেশের উত্তরাঞ্চলীয় জেলাগুলো, অনেকে এখানে উত্তরাঞ্চলীয় জেলা থেকে এসছে এবং এত এত প্রমিজিং, মানে আমি কাজ করতে গিয়ে এই যে ধরেন নীলফামারী, তারপর গাইবান্ধা, এই এলাকাগুলোতে আমার খেয়াল আছে যে স্যান্ড বার ক্রপিং, যারা কুমড়া চাষ করেন তারা এই স্যান্ড বার ক্রপিং সম্পর্কে ধারণা সবার আছে। একটা সময় এই বালির চরগুলো শুধু বালি আর বালি, মরুভূমির মতো হয়ে থাকতো। একবার আমি, তাও বছর 8-10 আগে হবে, গাইবান্ধার একটা চরে গেলাম, অনেক সময় লাগলো যেতে, নদী টদী পার হয়ে গিয়ে নদী থেকে নেমে চর দেখছি শুধু ওই বালি, তারপরে খানিক আগায় গিয়ে দেখি যে শুধুই সবুজ। গিয়েছিলাম ওই স্যান্ডবার ক্রপিংয়ের উপর একটা কাজ করতে, গিয়ে ওখানে প্রযুক্তিটা শিখলাম যে বালির চরে তারা গর্ত করে, 1.5 থেকে 2 হাত গভীর গর্ত করে ওই গর্তের ভেতরে আপনার কুমড়ার বীজটা দিয়ে দেয়, আর একটা গর্তের ভেতরে কাঠি লাগিয়ে দেয়। বীজটা যখন হয়, চারা ওঠে, তখন ওই কাঠিটার সাথে বেঁধে দেয়। এটা আস্তে আস্তে পুরো চরের ভিতরে একটু পরপর গর্ত ছড়িয়ে যেয়ে যে পুরো চরটাকে সবুজ করে দেয় এবং এখানে এত বিশাল বিশাল কুমড়া হয়। স্যান্ড বার ক্রপিং কেউ শেখায়নি, কৃষি বিভাগও শেখায়নি, এনজিও শিখিয়েছে। আই নো, এনজিও শিখিয়েছে।
এবং সেইটা ছড়াতে ছড়াতে এখন উত্তরাঞ্চলীয় জেলাগুলোতে এত পরিবর্তন এসছে, আমি 10-12 বছর আগের কথা বলছি। চেঞ্জগুলো কি কি দেখেছি? চেঞ্জ দেখেছি, যেই দরিদ্র মানুষগুলোর চেহারাগুলো ফ্যাকাশে ছিল, ঠোঁটগুলো ফেটে থাকতো, ঘরের চাল ছিল না, পরে 1 বছর 2 বছর পরে ওখানে গিয়ে যখন ফলো আপ করতে গিয়েছি দেখেছি সূর্যের ভেতরে টিনের চালগুলো চকচক করে, অসংখ্য নতুন নতুন বাড়ি তৈরি হচ্ছে, মানুষগুলোর চেহারার প্রতি তেল তেলে ভাব এসছে। কারণ কুমড়া ইজ সাচ এ প্রোটিনফুল সবজি যে তারা একটা খাবার তৈরি করেছে যে অর্ধেক চাল, এতে করে তার চালের ডিমান্ড কমলো, আর অর্ধেক কুমড়া, দুটাকে মিলিয়ে তারা একটা খিচুড়ির মতো করে, যেটা ভেরি নিউট্রিশিয়াস। এইগুলি খাইয়ে খাইয়ে তারা তাদের না বুঝেই করেছে, কিন্তু এতে করে যে তাদের পুষ্টির দূর হয়েছে। দেখেন, একই কাজ করতে গিয়ে আমি রোয়ান্ডাতে দেখেছি যে সামান্য মিষ্টি আলু দিয়ে ক্রাশ করে সেটার সাথে দুধ মিশিয়ে শিশু পুষ্টির উল্লেখ করার মতো একটা সাকসেস স্টোরি তারা করেছে। ওয়ার্ল্ড ব্যাংক কাজ করেছে সেখানে, সেটা গোটা আফ্রিকার বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাচ্ছে। এই যে গুড প্র্যাকটিসগুলো, এইগুলোকে আমরা ছড়াচ্ছি না, এটা খুব ইম্পর্ট্যান্ট। এত ইম্পর্টেন্ট যে একটা চরাঞ্চলের মানুষ তার চেহারা সুরত, তার বাড়ি ঘর শুধু কুমড়ার চাষ করে পাল্টে দিল। তো এগুলোকে আমরা যদি না ছড়াতে পারি, একটা সময় তো চরের দিকে কেউ খেয়ালই করতো না, যেতই না, ইভেন এনজিও যেতে চাইতো না, এত দূরে তার আসা যাওয়ার প্রবলেম। সব কিছু মিলিয়ে এখন তো বোধহয় সরকারিভাবে চরের কাজের জন্য এক্সট্রা একটা বেনিফিটও দেওয়া হয়, তাই না? তো এগুলো তো হচ্ছে। 10 বছর আগে তো আমরা এই কথাগুলো বলেছিলাম। এনিওয়ে, আমরা এবার উন্মুক্ত আলোচনা শেষ করব। আর অনেকের অনেক প্রশ্ন ছিল করার মতো, আমি দুঃখিত। আর না মা, আজকে আর দিতে পারছি না, আমি সময়ের সাথে আছি, দিতে পারলে ভালো লাগতো। এখন সম্মানিত অতিথি, আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাননীয় একজন সম্মানিত অতিথি আমাদের উপরের কাছে এসেছেন, আব্দুল মজিদ উপপরিচালক। তিনি এখন বক্তব্য দেবেন। আপনাকে আমি প্রথম যে অনুরোধটি করেছি সেটি নিশ্চয়ই আপনি একটু রক্ষা করবেন আশা করি। ধন্যবাদ। আমি কৃষিবিদ মোহাম্মদ আব্দুল মজিদ, উপপরিচালক সম্প্রসারণ অনুশাখা, খামারবাড়ি, ঢাকাতে কর্মরত আছি। তো প্রথমে আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি যে আজকে এই সুন্দর একটা কৃষকদেরকে নিয়ে এবং আমরা যে কৃষি ঋণ নিয়ে এখানে কথা বলা হচ্ছে, এই ফোরামে আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য আমি সবার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। তো আমি কৃষি ঋণ সম্পর্কে বলতে চাই যে কৃষি ঋণটা আমি মনে করি একজন সরকারি কর্মকর্তা হিসাবে আমাদের কৃষকদের দোরগোড়ায় আমাদের এখন যেটা বলা হয় উপসহকারী কৃষি কর্মকর্তা, যেটা একসময় ব্লক সুপারভাইজার বলা হতো, এরা আমাদের কৃষকদের দোরগোড়ায় তারা কৃষির কাজ যে করে যাচ্ছে, সেখানে আমাদের কৃষকদের জন্য যে ঋণের প্রয়োজন, আমরা জানি যে বাংলাদেশ সরকারের যে সরকারি যে ব্যাংকগুলো আছে, যেগুলো কৃষকদের কৃষি ঋণ বিশেষ করে ডাল, তেল, শস্য জাতীয় মানে সরিষা এরকম বিভিন্ন ফসলের জন্য, মশলা জাতীয় ফসলের জন্য সহজ শর্তে ঋণ দেওয়ার ব্যবস্থা আছে, যেখানে 4% ইন্টারেস্টে ঋণ দেওয়ার কথা বলা আছে। তা আমি মনে করি এই ঋণটা আমাদের কৃষক যদি নিতে চায়, তাহলে কৃষক যে এসওর কথা বললাম, উপসহকারী কৃষি অফিসার, তার কাছে গেলে উনি একটা প্রত্যয়নপত্র, আপনাকে কৃষি ঋণ দেওয়ার জন্য একটা প্রত্যয়নপত্র উনি দিবেন, এবং এই প্রত্যয়নপত্র নিয়ে আমাদের যে ব্যাংকের ম্যানেজার, লোকাল যে ব্যাংক আছে, সেই ব্যাংকের ম্যানেজারের কাছে দিলে ব্যাংকের ম্যানেজার আপনাকে ঋণ দিবে। আমি একজন সরকারি কর্মকর্তা হিসাবে আমি মনে করি জাস্ট এতটুক প্রসেসের মাধ্যমেই কৃষি ঋণটা কৃষকদের পাওয়া উচিত, এবং যাদের পেতে পারে সেই ব্যবস্থা যেন সরকারের মাধ্যমে থাকে, এটা আমি মনে করি আর কি। এবং আমি যখন উপজেলা কৃষি অফিসার ছিলাম, আমি 2009 সাল থেকে 13 সাল পর্যন্ত আমি ঝিনাইদহ সদর উপজেলা কৃষি অফিসার আমি চাকরি করে এসেছি। তখন আমি আমার এলাকায় যে কৃষি ব্যাংকের বা অন্যান্য জনতা ব্যাংক বলি, যে কোনো ব্যাংকের যে ম্যানেজার ছিল, আমি তাদেরকে এই কথা বলতাম। তাদেরকে আমি আমার অফিসে যখন তারা আসতেন চা খেতে খেতে আমি বলতাম যে আপনারা কৃষকদের দিকে একটু তাকাবেন। আমার জিস্ট কথা এটাই, যাতে কৃষকরা ঋণ পেতে পারে।
তো এখন এখানে আপনারা যে বিভিন্ন রকম অবস্টাকেলের কথা বলছেন, বিভিন্ন সুপারিশগুলো নিয়ে আসছেন, যেগুলো আলোচনা হলো, তো আমি সহজ করে বলতে চাই যে আপনাদের যে মনের কথা, মনের যে আকুতি, আমি এটার সঙ্গে একেবারে সহমত এবং একমত প্রকাশ করছি। আমি আশা করি যে আজকের যে এখানে একটা অনুষ্ঠানের মাধ্যমে আমাদের শাইখ সিরাজ মহোদয়, আমরা সবাই জানি উনি আমাদের কৃষি ব্যক্তিত্ব, যিনি প্রত্যন্ত অঞ্চলে বললেন, আমরাও জানি যে উনি প্রত্যন্ত অঞ্চলে যেখানে একজনকে যেতে কষ্ট পেতে হয় সেখানে উনি পায়ে হেঁটেও সেখানে চলে যান। আমাদের কৃষক ভাইদের কাছে কৃষকদের সুখ দুঃখের মানে অংশীদার হিসাবে সেখানে উনি কৃষির উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তো আমি মনে করি আজকে যে এখানে আলোচনা হলো কৃষি ঋণ নিয়ে, এবং এখানে কিছু কিছু পয়েন্ট আউট করা হয়েছে যেগুলো লিপিবদ্ধ হয়েছে, এবং আমাদের সাংবাদিক ভাইরা যারা আছেন, আমরা যদি এইটা সরকারের কাছে এই প্রস্তাবনা এবং আপনাদের যে মনের কথা সেটা যদি আমরা পৌঁছে দিতে পারি। এবং আমি আরেকটা জিনিস বলতে চাই, আমাদের লোকালি যে আমাদের জনপ্রতিনিধি আছে, আমি একটা বলতে চাই যে জনপ্রতিনিধিদের মাধ্যমে কিন্তু আমাদেরকে এগোতে হবে। এখানে যদি কোনো রকম কন্ট্রাডিকশনও থাকে সেটা ভিন্ন কথা। আমি মনে করি জনপ্রতিনিধিদের মাধ্যমে কিন্তু আমাদের সবকিছু সরকারের কাছে যায়, সেই ব্যবস্থা সেভাবে আমাদের চেন অফ ওয়ার্কের মাধ্যমে আমাদের আসতে হবে। এবং আমি জনপ্রতিনিধিদেরও আমি আহ্বান করব, আমাদের এই কৃষক ভাইদের জন্য যেভাবে কাজ করলে আমাদের কৃষক ভাইরা সহজ শর্তে ঋণ পেতে পারেন। এবং এই ঋণের একটা কথা আমি দেখলাম এখানে, যে ঋণ পরিশোধের যে মেয়াদটা, সেই মেয়াদটা যাতে বাড়ানো হয়, কৃষক যাতে তার নিজের ফসল উৎপাদন করে উৎপাদিত ফসল বিক্রি করে ঋণটা যাতে আস্তে আস্তে শোধ করতে পারে, যাতে কৃষকের যাতে কোনো বোঝা না হয়, এদিকে সবাই আমরা খেয়াল রাখতে চাই। আর আমি একটা জিনিস যদি একটু আপনারা সময় দেন আমাকে, আমি একটা ফোকাস আসতে চাইছিলাম এখানে আসার আগেই। সেটা ছিল এরকম, বর্তমান যে আমাদের কৃষি বান্ধব সরকারের আমাদের মাননীয় প্রধানমন্ত্রী করোনাকালে যে কথাটা উঠছে যে উনি কিন্তু বিভিন্ন প্রণোদনা প্যাকেজ উনি কিন্তু দিয়ে আমাদেরকে মানে এক কথা চাঙ্গা রাখতে চাইছেন। তো সেখানে আমরা আমাদের কৃষি বিভাগে উনি যেগুলো আমাদের টার্গেটগুলো দিয়েছিলেন, যেগুলো আমাদের কার্যক্রম দিয়েছিলেন, তার ভিতরে একটা হচ্ছে কৃষি প্রণোদনা। সেখানে আমরা সারা বাংলাদেশে 8 লক্ষ কৃষকের ভিতরে 86,43,30,000 টাকা প্রণোদনার আকারে আমরা কিন্তু এটা কৃষকদের ভিতরে বিতরণ করেছি। পুনর্বাসন পারপাজে আমরা 98,54,55,300 টাকা, এটা 11,50,000 কৃষকের ভিতরে এই কার্যক্রম পরিচালনা করা হয়েছে। আর আমি আরেকটা জিনিস বলি যে আমি কিন্তু 8ম BCS মাধ্যমিক চাকরিতে আসছি, যেটা ছিল 1989 সাল। তখন আমি উপজেলা কৃষি অফিসে মানে জয়েন করে আমি দেখেছি যে তখন সরকারের রাজস্বের টাকায় আমাদের কৃষি বিভাগের তেমন কোনো প্রদর্শনী, যেটা মাঠে আমরা দিই, বিভিন্ন জাত বিভিন্ন প্রযুক্তি, যেটা প্রদর্শনীর মাধ্যমে কৃষকদের শেখানো বা কৃষক সেটা অ্যাকসেপ্ট করে সেই প্রযুক্তি গ্রহণ করে যাতে কৃষির উৎপাদন বাড়তে পারে, সেই আন্ডারস্ট্যান্ডিংয়ে তখন খুব আমি দেখেছি আমার উপজেলা কৃষি অফিসার তখন হয়তো বা আপনার মনে করেন জিপসাম, যেটা বলে সালফার সারের প্রভাব বা দস্তা সারের প্রভাব, এই প্রযুক্তিটা একটা রাইট আপ নেওয়ার জন্য প্রদর্শনী করে উনি যেটা পরিচালনা করতেন, সেটা সামান্য কিছু আমরা প্রদর্শনী বাস্তবায়ন করতে পারতাম। কিন্তু বর্তমানে আমি যদি 2020-21 সালের কথা বলি, এই 2020-21 সালে বর্তমান সরকার 64টা জেলায় 74,72,53,242 টাকার আমাদের রাজস্বর টাকায় প্রদর্শনী এবং ফলো আপ কার্যক্রম এটা কিন্তু বাস্তবায়ন চলতেছে। এখানে এবার 21টা ফসল, ধান সহ আমাদের 21টা ফসল সারা বছর, রবি মৌসুম থেকে রবি, খরিফ 1, খরিফ 2, সারা বছরে 21টা ফসলের যেগুলো আপডেট ভ্যারাইটি,
মনে করেন আমি যদি ধানের কথা বলি, ধান হচ্ছে যে আমাদের যে ধান গবেষণা যে প্রতিষ্ঠান, এরা যে আপডেট ভ্যারাইটি যেটা মাঠে দেওয়ার মতো বের করছে, এবং যে জাতটা এনএসবি থেকে স্বীকৃত হয়েছে কিন্তু বিএডিসির কাছে যায়নি। বিএডিসির কাছে বীজটা গেলে পরে কৃষক পায়। তো বিএডিসির কাছে না যাওয়ার আগেও এখানে একটা কিন্তু তাদের বলা আছে, সেই সংস্থার ডিজিকে বলা আছে যে আপনার আপডেট যাতে কিছু জাত আপনারা ডিএকে দিবেন, ডিএ রাজস্ব খাতের মাধ্যমে প্রদর্শনী বাস্তবায়ন করবে যাতে ওই জাতটা কৃষক সহজে নিতে পারে। সেই হিসাবে আমি যদি বলি, এবার আউশ মৌসুমে কিন্তু বিধান 98 যে জাতটা এখন আপডেট জাত, এটা কিন্তু আমরা মাঠে দিয়ে কৃষকের জমিতে করে এই জাতটা সম্প্রসারণের চেষ্টা করতেছি। এইভাবে এক কথা বলতে চাচ্ছি যে সরকারি টাকায় কিন্তু এখন আমরা প্রদর্শনীর মাধ্যমে প্রযুক্তিগুলো কৃষকের কাছে দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। আরেকটা জিনিস হচ্ছে যে এত রিসেন্ট যেটা সরকার একটা ইনিশিয়েটিভ নিয়েছে, সমলয় একটা আপনারা খেয়াল করবেন যে প্রত্যেকটা জেলায় সেই জেলায় ডিডি সাহেব, আমাদের এগ্রিকালচারের ডিডি সাহেব, উনি দেখবেন যে ওই জেলায় কোন একটা উপজেলায় উনি একটা প্রোগ্রাম নিচ্ছেন, সেটা হচ্ছে কি যে আপনার 50 একর একটা জায়গা, একই জায়গাতে যতজন কৃষক ওখানে জমি আছে তাদেরকে মাধ্যমে আপনার হাইব্রিড ধানের সেখানে আমরা প্রদর্শনী আকারে ওই উৎপাদন বাড়ানোর জন্য চেষ্টা করতেছি, যাতে আমাদের মানে খাদ্য বিদেশ থেকে আমদানি করা না লাগে। বিভিন্ন প্যাকেজ নিয়ে কিন্তু সরকার এগোচ্ছে, এবং আমি মনে করি প্রত্যেকটাই আমাদের কৃষকদের আর্থিক যেটা লাভবান সেটা হবে, এবং কৃষক প্রযুক্তিগতভাবে লাভবান হচ্ছে এবং কৃষির উন্নয়ন হচ্ছে। এই ফোকাসটুকু এবং এই সংবাদটা আজকে আমি দিতে পারলাম আপনাদেরকে। আমি আপনার সবার মঙ্গল কামনা করছি, এবং আপনাদের কৃষির মানে আমি চাই যে কৃষির উন্নতি দিকে আমরা যেন শিখরে যেতে পারি, এবং কৃষি উন্নয়নের মাধ্যমে দেশ সমৃদ্ধ হবে আশাবাদ ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আব্দুল মজিদ, আপনাকে আপনার সুচিন্তিত মতামত এবং একাত্ম প্রকাশের জন্য। নিশ্চয়ই মাঠ পর্যায় থেকে আপনি এই অভিজ্ঞতাগুলো আলোকে বললেন, এটাই হওয়া উচিত বলে আমরা মনে করি। সভা শেষ করব আপনাদের কাছ থেকে পাওয়া কিছু সাজেশন এবং আমার দেখা, এবং এখানে প্যানেলিস্ট যারা ছিলেন, আমি সুনির্দিষ্টভাবে কতগুলো বিষয় উল্লেখ করতে চাই। ফার্স্ট, টেকনোলজির আপগ্রেডেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি টেকনোলজি বেসড যদি না হন, আপনার হাতের যন্ত্রটি ব্যবহার আরও ভালোভাবে শেখা, কারণ এরপরে যে ফোনটা আসবে সেটা যদি আপনি প্রপারলি অপারেট করতে না পারেন, এটি অবসোলেট হয়ে যাবে। অতএব যেটা 30 বছর আগে মনে করা হয়েছিল কৃষক ফোনই চালাতে পারবে না, সেই কৃষকের ঘরে এখন রাউটার বসবে, এটাই নিয়ম। গ্রামকে শহর করতে হওয়া বা গ্রামকে শহর করা মানে সরকারের এই মানে এটা হচ্ছে কি যে ইটস নট দ্যাট যে ওখানে বিশাল রাস্তা হবে। নো, শহরের নাগরিক যে সুবিধাগুলো আছে সেই সুবিধাগুলো গ্রাম পর্যায়ে দেয়া, ব্যাপারটা হচ্ছে এর মানে হচ্ছে যখন 10-12 বছর আগে যখন সরকার বলেছিল ডিজিটাল বাংলাদেশ, আমরা অনেকে হেসেছিলাম, এটা আবার কি জিনিস। এবার কোভিডের কালীন সময় আপনি আপনার নিজেকে দিয়ে যদি ই করেন, তাহলে দেখবেন এটা যদি আপনার হাতে না থাকতো আপনি অচলই হয়ে যেতেন, বাস্তবতা। অতএব সুনির্দিষ্টভাবে ঠিক সময় ঠিক প্ল্যানিংটা করেছে বলেই এটা সরকারের বাহবা পাওয়ার যৌক্তিকতা আছে। এটা তার মানে এই না যে আমি সরকারের পক্ষে কথা বলছি, ইটস ট্রু, আমি দেখেছি এটাই হয়েছে, আপনিও আপনার ক্ষেত্রেও তাই। অতএব আমি সেই দেখতে মনে করি যে টেকনোলজিতে আপনার কৃষি আপগ্রেডেশন খুব দরকার, যেটা আমরা 5 বছর পরে চিন্তা করব সেটা এই মুহূর্তে চিন্তা করা দরকার। টেকনোলজি আপনাকে ট্রান্সপারেন্ট করে দেবে, আপনি মূল্যও পাবেন, সব কিছুই পাবেন, এটা সিম্পল ব্যাপার। তারপর আসি ঋণের বিষয়টি। ঋণটা হচ্ছে গভর্নমেন্ট 4% হারে ঋণ দিচ্ছে, কৃষক ক্ষেত্র বিশেষে সে পরিশোধ করছে 20 থেকে 30%। কিভাবে? যে গভর্নমেন্ট তো তার টাকা থেকে দিচ্ছে 4% হারে শোধ করবা তুমি, কিন্তু কৃষককে যে ঋণটা দিচ্ছে ব্যাংকগুলো তার নিজস্ব মাঠ পর্যায়ে অবকাঠামো না থাকার ফলে সে কিন্তু আলটিমেটলি এনজিওকে টাকাটা দিচ্ছে। তো এনজিওকে যখন টাকাটা দিচ্ছে, এনজিও তার সার্ভিস চার্জটা সবকিছু মিলিয়ে কৃষকের কাছ থেকে চার্জ যখন করছে টাকাটা রিটার্নের জন্য, তখন এটা 24 থেকে 25%, 26% চলে যাচ্ছে। তাহলে গভর্নমেন্ট দিল 4%, সেই সুযোগটা তো কৃষক পেল না। তাহলে কি করতে হবে? গভর্নমেন্টকে যখন বলা হয়, তার ব্যাংক বলে আমার তো গ্রাম পর্যায় পর্যন্ত অবকাঠামো নেই, তাহলে আমি কি করে করব? এখন একজন এনজিও কর্মী তো কৃষকের বাড়ি থেকে বসে থাকে, তার সাথে তার সম্পর্ক তৈরি হয়, বন্ধুত্ব হয়, টাকা চায়, দিয়ে দেয়।
আজকাল ব্যাংকেরও তো ধরন পাল্টেছে। 10 বছর আগে যখন বলা হতো তখন বলতো যে একটা স্থাপনা করবো, একটা ব্যাংক করার পিছনে সেখানে লোকবল। নো, এখন একটা ক্রেডিট কার্ডে হয়ে টান দিলেই তো টাকা চলে আসে। তো ব্যাংকেরও তো ধরন পাল্টেছে, এখন তো আর ব্যাংকের ওরকম চেহারা নাই। তাহলে এনজিওর কাছে কেন সরকার ওই 4% হারে দিয়ে কৃষকের কাছ থেকে 24%, 30% সুদ দিতে হবে? সেও সরকারকে এখানে একটা কাঠামোগত পরিবর্তন আনতে হবে, তাহলে কৃষক 4% হারে সুদটা পাবে, ঋণটা পাবে। সেটা করা ইম্পর্টেন্ট। সার্টিফিকেট মামলা আমি মনে করি তুলে নেওয়া উচিত, কারণ এখানে খুব বেশি কিছু টাকা না, রাষ্ট্রের কিছু আসবে যাবে না। বিমাটা ভেরি ইম্পর্টেন্ট, ভাইস ভার্সা। এটা বিমা করলে বিমা সাপোর্ট করবে ঋণের জন্য, ঋণ সাপোর্ট করবে বিমাকে দেওয়ার জন্য, এবং কৃষক সেফটি জায়গায় থাকবে। বিমার সাথে যখন টেকনোলজি ঢুকে যাবে তখন তো সে দেখে ঘরে বসেই দেখতে পাচ্ছে, তার অফিস কক্ষে বসে দেখতে পাচ্ছে আসলেই ধানটার অবস্থা কি, আসলেই সবজিটার অবস্থা কি, আসলেই তার সে পুকুরে সেই পরিমাণ মাছ আছে কিনা। বাজার ব্যবস্থাপনা অনেক বড়, প্রাইস কমিশনটা খুব দরকার। আমাদের এখানে শুধু ধানের, আখের, কিন্তু ইন্ডিয়াতে 17টা কৃষি কাঁচামালের প্রাইস কমিশনিং করা আছে। এটা খুব জরুরি যে একটা ন্যূনতম দাম নির্ধারণ করে দেখা, এবং কৃষককে মার্কেট অ্যাক্সেস থাকা, কৃষককে মার্কেটে সংরক্ষণ ব্যবস্থা থাকা দরকার। শেষ কথা বলে শেষ করব, স্বগরিব নামে একটা প্রকল্প ছিল 70 দশকের শেষ ভাগে, সম্ভবত কানাডিয়ান একটা প্রকল্প ছিল, স্বগরিব শস্য গুদাম ঋণ প্রকল্প। এত এক্সিলেন্ট একটা প্রকল্প ছিল এটাকে গলা চিপে মেরে ফেলেছি আমরা, মহাজনরা মেরেছে। কারণ স্বগরিব সাকসেসফুল হলে দরিদ্র কৃষক মহাজনের পায়ের কাছে গিয়ে বসে থাকবে না। স্বগরিবটা ছিল শস্য গুদাম ঋণ প্রকল্প। কৃষক মহাজনের কাছ থেকে টাকা নেয়, ধান জমিতে থাকা অবস্থায় কেটে মহাজনকে না দিয়ে আসলে পরবর্তী ফসলের জন্য ঋণ পায় না। এটাই তো চিত্রটা। অনেক সময় মহাজন কেটে নিয়ে চলে যায়, তাকে বলা হয়েছে তুমি ধান তুলো, এই গুদামে রাখো, শস্য গুদাম। গুদামের সাথে একটা ব্যাংক ছিল, সরকারি ব্যাংক। এই শস্য রাখার বিনিময়ে তুমি ব্যাংক থেকে ঋণ নাও, ঋণ নিয়ে পরবর্তী ক্রপে চলে যাও। পরবর্তী ক্রপে যাওয়া তোমার গুদামের শস্য থাকবে, বেটার মার্কেট যখন আসবে গুদামের ভাড়া দিয়ে ব্যাংকের টাকা কিছুটা পরিশোধ করে ওই শস্য বিক্রি করো, আবার তুমি এইভাবে সাইকেল চলো। দ্যাট ওয়াজ দ্য শস্য ঋণ গুদাম প্রকল্প। কিন্তু সেটাকে সাকসেসফুল করতে দেওয়া হয় নাই। আমি মনে করি এটাকে আবার চালু করা দরকার, তাহলে কৃষকের সুরক্ষা। কারণ কৃষকের নিজস্ব তো কোনো গোডাউন নেই। সিবিডিকে ধন্যবাদ অক্সফামকে, এবং আপনারা যারা এখানে এসছেন আজকে সবাই এখানে আলোচনায় অংশ নিয়েছেন। আরও অনেক কি কথা বলতে দিতে পারলে ভালো লাগতো। এবং প্যানেলিস্ট যারা আছেন সবাইকে আমার শ্রদ্ধা ভালোবাসা। আপনাদের সবাইকে অনুরোধ জানানো হচ্ছিল হল অফ ফেমে যাওয়ার জন্য, সেখানে বোধহয় পরবর্তী সেশনটা আছে। ভালো থাকবেন এবং ক্ষমা করবেন অনেককে কথা দিতে পারিনি বলে, কথা বলতে দিতে পারি। ধন্যবাদ।